আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমরা কিন্তু আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে তৃতীয় পর্ব, সুস্থ এবং উন্নত সমাজ গঠনে নাগরিক প্রয়াস, এবং আমাদের মাঝে বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত রয়েছেন আজ। এবং আমাদের এই অনুষ্ঠান যে পরিচালনা করেন উনি হলেন অলোক দাস স্যার। স্যারকে আমি অনুরোধ করব সেই অনুষ্ঠান পরিচালনা করার জন্য। এবং আপনাদের বলি, আপনারা যেভাবে আমাদের প্রতিদিন উৎসাহ দিয়ে যাচ্ছেন, প্রতিদিন আমাদের সাথে আছেন, আপনারা অবশ্যই থাকুন। এবং আপনাদের যদি কিছু জানার থাকে তা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুকে বলুন, আমাদের অফিসে বলুন, আপনারা কিন্তু আপনাদের মতামত আমাদের দিয়ে যেতে পারেন। এবং আপনাদের বলি, আমাদের এই পজিটিভ বার্তা, আমরা পজিটিভ বার্তা সব সময় সর্বদা আমরা ইতিবাচক ভাবনায় কাজ করে থাকি। এবং আমরা চাই সমাজে সুন্দরভাবে বাঁচতে গেলে আমাদের সুস্থ নাগরিকতা প্রয়োজন। এবং আমি আবারও অনুরোধ করব অলোক স্যারকে সেই অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আপনারা অবশ্যই চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভে, টিভিতে। আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। এবারে আমি স্যারকে বলবো কিছু বলার জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, যারা দেখছেন পজিটিভ বার্তার ফেসবুক, ইউটিউব এবং টিভির পর্দায় যারা আপনারা রয়েছেন, তাদের সরাসরি বলছি, এইমাত্র স্নিগ্ধা থেকে সুন্দর একটা কথা বলল যে বি পজিটিভ। সবাইকে আমরা যদি চেতনার মানদণ্ড নেগেটিভ আর পজিটিভ এই দুটো কথার মধ্যে যদি পজিটিভ দিকটাকে আমরা দেখি, যদিও এটা ইংরেজি শব্দ, বাংলায় যাকে ইতিবাচক বলা হয়, এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যদি সমাজটাকে দেখি, আমাদের জীবন দর্শনটাকে যদি এগিয়ে নিয়ে যাই, তাহলে মনে হয় আমাদের এই পরিসরের সমাজ যেটা আমরা বিচরণ করি, সেই সমাজটা যেমন একটা সুন্দর জায়গা পাবে, দৃষ্টিকোণ পাবে, আর রাজ্য ভালো হবে, এবং এইভাবে দেশটা উন্নয়নের শৃঙ্গে গিয়ে উঠবে। আমাদের সাথে রয়েছেন তিনজন অনন্য ব্যক্তিত্ব এই রাজ্যের। যদিও বহুদিন একজন অতিথি আজকে যে আছেন, অঞ্জন ভট্টাচার্য, ডক্টর অঞ্জন ভট্টাচার্য মহোদয়, উনি বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে বাইরে রয়েছেন, ছিলেন, এখন এসছেন আমাদের এই রাজ্যে ত্রিপুরাবাসী। এবং শুধু তাই না, বিশ্বের বিভিন্ন দেশ উনি পরিক্রমা করছেন, রিসার্চ অ্যানালাইসিসের সঙ্গে জড়িত ছিলেন। একজন বলা যে বিদগ্ধ ব্যক্তিত্ব মেডিসিনের উপরে, এবং বর্তমানে আমাদের রাজ্যে যে অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট যেটা রয়েছেন, ওখানকারও অ্যাসোসিয়েট প্রফেসর উনি। তো এছাড়া পন্ডিচেরিতে ছিলেন রাজীব গান্ধী পাবলিক হেলথ অ্যান্ড ডিভিশনে, সেখানেও কাজ করেছেন। একজন অভিজ্ঞ মানুষ। উনার জীবন রেখায় শুধু ত্রিপুরা না, সারা দেশটা দেখেছেন, এবং পৃথিবীর কতগুলি গুণগত উন্নত এসেছে সেগুলিও দেখেছেন কাজের সুবাদ। তো স্বাভাবিকভাবে ওনার কাছে যে এই মনচিন্তনের যে জায়গাটা, সেটা সাংঘাতিকভাবে আমরা ওনার থেকে জানতে চাইব। আরেক আমার পাশেই বসে রয়েছেন সর্বানিকা বর্ধন মহোদয়, ডক্টর সর্বানিকা বর্ধন। উনি আমাদের ত্রিপুরা রাজ্যেরই বিশালগড় অঞ্চলের রবীন্দ্রনাথ ট্যাগোর যে মহাবিদ্যালয়, সেই মহাবিদ্যালয়ের প্রফেসর। সেখানে উনি বোটানিক্স উপরে উনি দক্ষতা রয়েছেন। এছাড়া ওনার আরেকটা পরিচয় আছে, যে পরিচয়টা মার্গদর্শন আমরা ইতিমধ্যেই অন্যান্য জায়গায় পেয়ে গেছি। উনি একজন মেডিটেশিয়ান বলা যায়,
কারণ হচ্ছে উনি যে প্রক্রিয়াগুলি করেন মেডিটেশনের ক্ষেত্রে, সেই প্রক্রিয়াকরণের মাধ্যমে মানুষকে কি বলবো, তার শারীরিক সুস্থতা থেকে মানসিক সুস্থতা, স্থিরতা এবং চেতনা বৃদ্ধির ক্ষেত্রে এক অভূতপূর্ব সৃষ্টির সঙ্গে উনি জড়িত। আরেকজন হচ্ছেন রাজ্যে, উনি যথেষ্ট পাবলিকলি থাকেন, ওনাকে চিনতে আপনাদের অসুবিধা হবে না যারা আমাদের দূরদর্শনের আমাদের পর্দায় রয়েছেন, টেলিভিশনের পর্দায় রয়েছেন, ফেসবুকে বা ইউটিউবে ওনার চেহারা দেখলেই বুঝতে পারবেন উনি এ রাজ্যের একজন বিশিষ্ট শিল্পী, গায়ক, অত্যন্ত সুমধুর কণ্ঠ। তাছাড়া ওনার যে পরিচয়, উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো চাকরি করছেন, কিন্তু সঙ্গে ওই পজিটিভনেসটাকে বাঁচিয়ে রেখেছেন, যা সমাজ জীবনের একটা সময় আমরা বিনোদনের জন্য যেটাকে রাখি, সেই জায়গাটায় উনি সঙ্গীতময় জীবনকে আমাদেরকে উৎসর্গিত করেন বহু ক্ষেত্রে। তাই তিন অতিথিকে নিয়ে আজকের এই আলোচনা, আমাদের যে বিষয় সুস্থ ও উন্নত সমাজ গঠনে নাগরিক প্রয়াস। তাই এই ভিন্ন ধারার তিন নাগরিক যারা এই সমাজেই বসবাস করেন, তাদের মুখ থেকে এক এক করে জেনে নেব। প্রথমেই আমি জানতে চাইব এই ব্যাপারে যে সুস্থ ও উন্নত নাগরিক সমাজ গঠনে আমরা কি করণীয়। আমি একটু আমাদের পূর্ববর্তী আলোচনা যেগুলি হয়ে গেছিল, অর্থাৎ যা বলা যায় যে এটা তৃতীয় সপ্তাহ চলছে আমাদের ধারাবাহিক প্রতি শনিবার হিসেবে, তো এই তৃতীয় সপ্তাহের আগে যারা করে গেছিলেন তাদের যে সংবেদনশীল চেতনা, সেই চেতনার খানিকটা আপনাদের মধ্যে আমি দিয়ে আপনাদের দিকে শুনতে চাইছি। যে কোনো পরিবেশ বা সমাজ সুস্থ রাখতে গেলে সবার আগে প্রয়োজন চ্যারিটি বিগিনস ফ্রম হোমের মতো বাড়ির থেকে, পরিবার থেকে তার সুস্থতাকে জন্য এগিয়ে নিয়ে যাওয়া হয়, উন্নত করার চেষ্টা করা হয়। মা যিনি থাকেন বা মা যিনি হন, সেই মা হচ্ছে প্রথম শিক্ষিকা একটা ছাত্রের কাছে, একটা শিশুর কাছে। তার মাধ্যমে প্রথম শেখে বাবা, মা, কাকা, কাকি বা এই ধরনের আত্মপরিজনের চেতনা, বা তাকে শিখিয়ে দেওয়া হয় যে এরা এই 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 বিষয়। তো এই জায়গাগুলি, মা হচ্ছে প্রথম শিক্ষিকা এবং পরিবার হচ্ছে প্রথম গণ্ডি যেখানে ছেলেটি বা মেয়েটি শৈশবে বেড়ে উঠছে, এবং তার মাধ্যমে কোনটা করা উচিত, কোনটা করা অনুচিত, কোনটা করলে প্রশংসা পাবে, কোনটা করলে বদনাম হবে, এই সমস্ত জিনিসগুলি কিন্তু একটা ছোট্ট ক্লাস 3-4 পর্যন্ত যে বয়সটা, এই বয়সটা শিশু সুলভ মানসিকতাই থাকে। এই বয়সটার মধ্যে যারা এই কাজগুলি শেখান তারা পরিবার থেকেই শেখান, মা এবং বাবা। আমি প্রথমেই আসবো আমাদের ডক্টর অঞ্জন ভট্টাচার্য মহোদয়ের কাছে। উনার বিশ্লেষণ এই ব্যাপারে, সমাজ গঠনে, সুস্থ ও উন্নত সমাজ গঠনে উনার ব্যক্তিগত মতামত উনি আমাদের সামনে তুলে ধরুন। থ্যাংক ইউ। ইটস মাই ভেরি প্লেজার যে আমি এখানে আজকে এবং আমাকে আমন্ত্রিত করার জন্য। আমি এক খুবই সাধারণ মানুষ, খুবই সাধারণ আমার নলেজ, এমন নয় আমি কিছুই না। উনি যে বলেছেন, উনি এটা হয়তো আমার মানে বেশি বলেছেন অনেকটা। তো যাই হোক, এবং আমি ধন্যবাদ দিচ্ছি অর্গানাইজেশন কমিটিকে যারা এই অর্গানাইজেশনটা পরিচালনা করছেন, কারণ এটা একটা পজিটিভ বার্তা, মিনস আমাদের পজিটিভ ওয়েবটাকে সোসাইটিতে জানাতে হবে। তো তাই যাতে সবাই সুস্থভাবে বাঁচতে পারে, এবং এই যে সুস্থ হয়ে বাঁচা, আমি প্রথমে আসবো হেলথ। হেলথ ইজ ওয়েলথ। আগে আমার নিজের স্বাস্থ্য দেখতে হবে, তারপর আমি যদি আমার নিজের স্বাস্থ্য ঠিক করে দেখতে পারি তবে আমি আরেকজনের দেখতে পারবো। এখন কথা হচ্ছে শিক্ষাটা দেবে কে? আমি ছোট্ট একটা ইয়ে দিয়ে বলছি, এটা স্টাডিতেও, রিসার্চেও দেখা গেছে, একটা বাচ্চা জন্ম হওয়ার আগেই সেই শিক্ষা পায়
সে যখন মায়ের পেটে থাকে অ্যারাউন্ড 23 to 24 উইকসে, মানে অ্যারাউন্ড ধরুন 6 মাস যখন বয়স, সে তার ইম্পালস হয়ে যায়। মা যে কথা বলে সেই কথাটা সে তখন থেকে শিখে নিচ্ছে, কিন্তু মার কথাটা সে শিখে নিচ্ছে। মা যদি ইমোশন, সে মা ইমোশন সেই ছেলের ভিতরে যখন দেখা যায়, যখন একটা সাউন্ড করা হয় সেই ইমোশনটা আসছে। মা যদি হাসে দেখা যাচ্ছে দ্য চাইল্ড ইন ফিটাস স্মাইলিং। এই জিনিসগুলো, এবং এই যে ধরুন একটা রিসেন্ট একটা করেছে যে মাল্টি ল্যাঙ্গুয়েজ এবং মনো ল্যাঙ্গুয়েজ। তো এখন যদি দেখুন একটা গর্ভাবস্থায় কেউ এক ভাষায় কথা বললো, সে সেটা পিক করে নিচ্ছে। যখন আরও 2-3টে ভাষা সে শুনতে পায়, তখন তার সেই নার্ভটাকে সেভাবে ইম্পাস করে এবং সেখান থেকে সেটাকে নিয়ে নেয়। এবং যেই কারণে আমরা বলছি গর্ভাবস্থায় থেকে আমাদের শিক্ষার শুরু। এবং যদি আমি এপিক মহাভারতে যাই, মহাভারতে সবাই জানেন অভিমন্যু কী হয়েছিল, চক্রব্যূহতে সে ঢুকলো, চক্রব্যূহ থেকে বেরোতে পারেনি, তাকে মারা হল। যখন কৃষ্ণ সুভদ্রাকে সেই চক্রব্যূহ যাওয়ার কথাটা বলছিল, তখন শুনেছে সে, তারপর সুভদ্রা ঘুমিয়ে পড়েছে, আর পরের অংশটুকু আর শুনতে পারেনি। তাই সে চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার সেই জিনিসটা, সেই পদ্ধতিটা সে শিখতে পারেনি। এখন দ্যাট ইজ সায়েন্টিফিক্যালি প্রুভড দেয়। বাচ্চাদের সামনে যদি আপনি পেটে অবস্থায় যদি আপনি একটা ভালো গল্প বলে, ভালো রিসাইটেশন করেন, সে তার ইম্পালস দিচ্ছে, সে সেটা করে। যেই কারণে এখন না হয় বাচ্চা যখন গর্ভাবস্থায় মাদের গান করা, হাসি থাকা এবং ভালো বই পড়া, যেটা পড়ছেন সেটা মনোযোগ সহকারে শুনছে এবং সেটা নিয়ে সে জন্মগ্রহণ করছে। তাই আমি বলছি সেই তখন থেকে, এটা আরও অনেক ডিটেলস আছে, আমি যাচ্ছি না, বিকজ অ্যামনিওটিক ফ্লুইড করে। যেমন খাওয়া, মা যেই খাবারটা পছন্দ করে সেই খাবারটা কিন্তু ধরুন মা একটা স্পেসিফিক একটা খাবার পছন্দ করে, তবে সেই একটা খাবার বা দুটো খাবার নিয়ে সেই বাচ্চাটা টেস্ট ডেভেলপ করে আসে, টেস্ট বাড়ে। সে যদি মাল্টিপল খাবার খায়, তবে সেই বাচ্চা প্রচুর খাবারের টেস্ট ডেভেলপ করে আসে। দ্যাট ইজ তার টেস্ট বাট অ্যামনিওটিক ফ্লুইড থেকে তার হয়ে গেছে, কারণ সে মায়ের খাবারটা কোথা থেকে পাচ্ছে, অ্যামনিওটিক ফ্লুইড থেকে পাচ্ছে। তো সেখান থেকে খাবারটা ডেভেলপ করে নিচ্ছে। দ্যাট মিনস আমাদের শিক্ষা মা। এবং এখনও ছেলে মেয়ে যদি বড় হয়, মা যদি তাদের সাথে ডেলি একবার একটু কথা বলে, সেইটা ছেলে মেয়ের জন্য ভালো, কারণ তাদের উপর একটা এনার্জি ক্রিয়েট করে। তাই আমি বলছি যে এই যে জিনিসগুলো খাওয়া, এইটা আমাদের শাস্ত্রে না কি স্বাদ দেওয়া হয়, তাই তো? স্বাদ মানে কি, যখন মেয়ে প্রেগনেন্ট অ্যাডভান্স স্টেজে তাকে 14 রকমের আইটেম দেওয়া হয়, এইটাই তার এক্সাম্পল। কেন দেওয়া হয়? সে যেন সমস্ত খাবার টেস্টটা পায় এবং জন্মগ্রহণ করে। তো আমার জন্মের পর থেকে আমি কার কাছে প্রথম শিক্ষা পাচ্ছি? মা। তারপর পাচ্ছি ফ্যামিলি, তারপর শিক্ষা আমার নিজের ইনেট নিয়ে এসেছি, এটা আমার জেনেটিক্যাল, এবং কিছু শিক্ষা আমি অ্যাকোয়ার্ড। তো আমি এই যে বাইরে আসার পর যে শিক্ষাটা পাচ্ছি সেইটা হচ্ছে আমার অ্যাকোয়ার্ড। এবার আমি আসছি হেলথ এবং আমাদের এনভায়রনমেন্ট। হেলথ ব্যাপারে যখন আমরা বলি, আমরা নিজেদের উপরে দেখি আমরা কয়জন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আমাদের হেলথের একটা মেইন, যা বলা হয় হাইজিন। হাইজিন ইজ এ ব্রড টার্ম। সেটা ছোট্ট করে ডেলি হাত ওয়াশ করা, তারপরে ডেলি আমাদের মুখ ওয়াশ করা, তারপর ডেলি স্নান করা। এইগুলো কি আমাদের শরীরের বাইরে থেকে অর্গানিজম, আমরা কমন সেন্স প্রচুর অর্গানিজম আছে আমাদের শরীরে, মিলিয়ন্স অফ অর্গানিজম, সেইগুলো যেগুলো বাইরে থেকে আসছে সেগুলোকে আমরা দূর করছি। তারপর আমরা নিচ্ছি প্রোটেকশন, নানা ধরনের প্রোটেকশন। এখন আসি, এইখানে আমাদের প্রবলেম হচ্ছে আমাদের খাওয়া থেকে আরম্ভ করে জলবায়ু, তারপর আমার পরিবেশ, এই সব দূষণ হয়ে যাচ্ছে। প্রথম আমি আসছি ডিফরেস্টেশন। ডিফরেস্টেশনে কি হচ্ছে? ইকোলজি ডিসব্যালেন্স হচ্ছে। যখন ইকোলজি ডিসব্যালেন্স হচ্ছে, তখন কিন্তু অন্য একটা এখানে নতুন জন্ম হচ্ছে,
সিম্পল এক্সাম্পল যে রিসেন্ট সবাই এক্সপেন্স কোভিড ইনফেকশন, দ্যাট ইজ নাথিং, দ্যাট ইজ নিউ অর্গানিজম ডেভেলপ করছে, নিউ অর্গানিজম মিউটেশন হচ্ছে। রিসেন্ট ইনফ্লুয়েঞ্জা, যেমন ফ্লু যাকে নাম দিয়েছে ফ্লু, সে দ্যাট ইজ এ মিউটেশন। এই ইনফ্লুয়েঞ্জা অনেক পুরনো, কিন্তু এটা মিউটেশন, আগের ইনফ্লুয়েঞ্জার সাথে এটার মিল নেই। স্ট্রেন একে আছে H3N2, কিন্তু তার অ্যাকশন অন্য হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোকে আমরা কি করে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো? দ্যাট মিনস কতগুলো আমাদের নিজেদের দোষ বলি। দোষ কেমন হচ্ছে? সিম্পল একটা, আমার অনেকে নখ বড় করে স্টাইল। এই নখের মাঝে কত মিলিয়ন্স অফ অর্গানিজম আছে, আমরা যখন খাচ্ছি তার মধ্যে অনেক অর্গানিজম সেগুলো আমাদের সাথে যাচ্ছে, এবং সেইটা আমাদের নানান ধরনের ইনফেকশন করতে পারে। সিম্পল একটা বাচ্চা হলে পরে লোক এসে সবাই বাচ্চাটার মুখে গাল লাগায়, চুমু দেয় গালে, মুখে। দ্যাট মিনস আমার শরীরে যেটা কমেন্স, আমার শরীরে ইনফেকশন হচ্ছে না, কিন্তু আমার বডিতে তো আছে, মুখে আছে, সেইটা আমি বাচ্চাটাকে স্প্রেড করে দিচ্ছি। বাচ্চাটা সেই ইনফেকশনে ভুগছে, নিয়ে নিচ্ছে। তো এই যে এইগুলো ছোটোখাটো জিনিস। তারপর যখন আপনি আরও বাইরের দিকে যাবেন, আমি এক্সাম্পল দিচ্ছি, বাসে করে লোকে যাচ্ছে, বাস থেকে স্পিড করছে, রাস্তায় দাঁড়িয়ে রাস্তার মাঝখানে স্পিড করছে, স্নিজিং মানে না থেকে ঝাড়ছে, হ্যাঁ, সেইগুলো আবার মুছে নিচ্ছে। এখন এই যে স্পিড করছে বা নাক থেকে যাচ্ছে, আমি সিম্পল একটা এক্সাম্পল দিই। এখন যেমন টিউবারকুলোসিস ধরুন, টিউবারকুলোসিস ইট ইজ ওয়ান অফ দ্য মেজর কজ অফ কনসার্ন, কারণ 21st সেঞ্চুরি মেজর ডেথ হবে টিউবারকুলোসিসে। এগুলো সব ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস হয়ে যাচ্ছে। এই যে যখন থুতু ফেলছে, কফ ফেলছে, আপনি তার পেছনে আছেন, ড্রপলেট বাতাসে করে মাইক্রো প্লেটগুলো আমাদের শরীরে এসে যাচ্ছে। দ্যাট কন্টেন সেভারালস অফ অর্গানিজম, ইভেন টিবি অর্গানিজম ওয়ান ইজ সাফিসিয়েন্ট টু কজ দ্য ইনফেকশন, আমাদের শরীরে ইনফেকশন হতে পারে। এই যে জিনিসগুলো, এগুলোকে আমাদের সিভিক সেন্স, তো তার জন্য আমাদের সবার আগে দরকার আমাদের নিজেদের পরিবর্তন করা। আমি কিছুদিন আগে লাস্ট ইয়ার রাস্তায় জল ছিল, প্রচুর জল, বৃষ্টি হলেই জল জমে, প্রচুর পেপারে লেখা হয়, ইয়ে হয়। একদিন সকালেই প্যারাডাইজ চৌনিতে দেখি ডিগ করে সমস্ত বের করছে, তাতে কি কি ধরা পড়লো, মানে কত হাজার হাজার আইটেম, গ্যাস স্টোভের থেকে শুরু করে রড, লিকার বক্স, ক্যানস, জলের বোতল, কয়েক হাজার, আমার কাছে এখনো আছে, কয়েক হাজার ড্রেন ক্লগ হয়ে আছে, জল পাস করছে না। হু ইজ রেসপন্সিবল তার জন্য? আমরা রেসপন্সিবল। এখনো যাতে ড্রেনের পাশ দিয়ে ড্রেনে একটা ব্যাগ ফেলে দিল, যেটা ড্রেন বন্ধ করে দিল। এই যে জিনিসগুলো যতদিন পর্যন্ত আমরা নিজেদেরকে, এবং শুধু আমরা নিজেরা না, আমার সামনে একজন, তাকে বলতে হবে যে তুমি এটা করো না, এইটা করলে এই আমরা সাফার করছি, তুমি রাস্তায় স্পিড করো না। অনেক জায়গায় লেখা থাকে, কেন লেখা থাকবে আমাদের দেশে ডোন্ট স্পিড হিয়ার, এটা আমার সিভিক সেন্স হতে হবে, আমার ভেতর থেকে আসতে হবে যে না, আমি স্পিড করবো, আমি আরও 10টা রুগীকে সাফার করাবো, 10টা ভালো মানুষকে। কোভিডের সময় আমরা মাস্ক পরে গেছি, কোভিডের সময় সব কেয়ারফুল, কেউ কিন্তু মাস্ক খুলেনি, যেই কোভিড শেষ শুরু হয়ে গেল আবার। তো এই যে জিনিসগুলো, এইগুলো কে শেখাবে? বাড়ি থেকে, তারপরে সোসাইটি। তো আমাদের সবার সচেতন হওয়া উচিত যে আমরা এইগুলোকে বাধা দেব, অ্যাটলিস্ট বাধা নিয়ে আমরা শেখাবো লোককে, বলবো যে তা এইগুলো করো না। জল একটা 70% কমিউনিকেবল ডিজিজ স্প্রেড করে জল থেকে। এই জল আমরা যতক্ষণ সেফ জল না পাবো, সেফ অ্যান্ড ক্লিন, কারণ পরিষ্কার জল হলো না, পরিষ্কার ক্লিন মানে তার অর্গানিজম থাকতে পারে, তাই আমরা বলি সেফ অ্যান্ড ক্লিন। তো এই জলটা যত কি হচ্ছে, আমাদের জল নানান সোর্সে কন্টামিনেশন হচ্ছে। বাড়িতে আমরা জল এনে অনেকেই দেখবেন ওপেন খুলে রাখছে, তাতে নানান ধরনের ইনসেক্ট এসে বসতে পারে। ইনসেক্ট হচ্ছে ক্যারিয়ার যে কোনো ইনফেকশনের, বিশেষ করে ডায়রিয়া, কলেরা, এইসবের ইনফেকশন ক্যারি করছে ওরা, টাইফয়েড ইনফেকশন ক্যারি করছে ওরা, ইনফেকশন করছে, শরীরে কন্টামিনেশন হয়। ওপেন ডেফিকেশন একটা প্রবলেম, আপনি দেখবেন
রাস্তার ধারে বসে পায়খানা করছে। তো এগুলো কি, এগুলো আমাদের নিজেদের যদি আমরা যতক্ষণ সচেতন না হব এবং সচেতন না করাবো আমরা সাফার করবই। তারপর হচ্ছে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন কি হচ্ছে? সয়েল ইরোশন হচ্ছে। সয়েল ইরোশন, প্ল্যান্ট চলে যাচ্ছে, সেখানে আবহাওয়া দূষিত হয়ে যাচ্ছে। কারণ আমরা প্ল্যান্টেশন কেন করি? প্ল্যান্টেশন আমাদের আশেপাশে আবহাওয়াকে ভালো রাখার জন্য। যখন ডিফরেস্টেশন হয়ে যাচ্ছে, সে আবহাওয়াটা সেখানকার নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে পলিউশন বেড়ে যাচ্ছে। আপনার এই আলোচনার মধ্যে আমি কয়েক কথা আপনার থেকে নিতে চাই। হ্যাঁ, বলুন। শুনতে চাইছি। ঠিক আছে, আমি শুনতে চাইছি। সেটা হচ্ছে যে আমরা, আপনি যে সুন্দরভাবে এক্সপ্লেনেশন দিচ্ছেন যে এই ভাবে হচ্ছে, এটা প্রয়োজন। কিন্তু আমরা যেই জায়গাগুলিকে নিয়ে আলোচনা করতে চাইছি, সুস্থ উন্নত সমাজ, উন্নত সমাজ গড়তে গেলে আপনি একদম সঠিক জায়গা থেকে কিভাবে আমরা ভালো দেবো নিজেদের থেকে শুরু করছেন। একটা কথা কিন্তু আমরা বারবার আমাদের বিগত এপিসোডগুলিতে এসছে, সেটা হচ্ছে যে আমরা এই বর্তমান যুব সমাজ, এরা আশাহত হচ্ছে বিভিন্ন জায়গায়, পড়াশোনা করে হয়তো চাকরি পাচ্ছে না, বা সেইভাবে রোজগার আর্থিক জায়গাটা সেভাবে ডেভেলপ করতে পারছে না। বিভিন্ন রকম শঙ্কায় তারা কেউ কেউ নিজের জীবন, আজকের পেপারেও আছে, অল্প বয়সের ছেলে মেয়েরা পড়াশুনো করতে করতে সুইসাইড, পাশাপাশি নেশাগ্রস্ত হচ্ছে, যেটা ভয়ানকভাবে এই মুহূর্তে নর্থ ইস্ট রিজনের মধ্যে আগে ছিল মণিপুর 1 নম্বর, এখন ত্রিপুরা চলে এসে 1 নম্বরে, দৌড়াদৌড়ি করছে, 1-এ 2-এ দৌড়াদৌড়ি করছে। তো এই জায়গাগুলিও একটু কিভাবে মার্গদর্শন দেওয়া যায়, আমরা সেটা একটু জানতে চাই। হ্যাঁ, এইটা যে নেশা জিনিসটা, নেশাটা অ্যাকচুয়ালি আমাদের প্রথম সোর্স অফ দিস স্টপ করতে হবে। সোর্সটা কোথা থেকে হচ্ছে? তো এখানে কি হচ্ছে, এই তো খুমলুঙে দেখলাম হাফিং গাছ কাটতে গিয়েছিল, পুলিশকে অ্যাটাক করেছে, কাটতে দেয়নি। তো দ্যাট মিনস আমাদের প্রথম আগে যেতে হবে কোথায় এই নেশাটা সৃষ্টি, এবং তারপরে হচ্ছে বাড়ি থেকে প্রতিটা মা বাবা, পরিবার পরিজন, বাইরের লোকজন, সবাই তাদেরকে বোঝানো যে নেশা করে আলটিমেট কি হবে। আমি এবার সিম্পল বলছি কেন নেশাটা হয়। আজকে ইয়াং ছেলে মেয়ে ফাস্টফুড ছাড়া খেতে পারে না, অল আর টেকিং ফাস্টফুড। তো এই যে ফাস্টফুডটা খাচ্ছে, ফাস্টফুডটা শরীরের জন্য তো খারাপ। আমরা কেউ চিন্তা করি না, আমরা অর্ডার দিয়ে খাবার ফাস্টফুড নিয়ে আসছি। আজকে আমি সিম্পল দুটো বলবো এখানে, যে ফাস্টফুডে আমাদের স্টার্চ বা ননভেজ যেটাই বলুন, স্টার্চ যখন বা ননভেজ যখন আপনি 120-125 ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারেচার দিচ্ছেন, দ্যাট বিকামস এ কার্সিনোজেনিক, সেটা কার্সিনোজেনিক। এবং কি হচ্ছে, একটা মাইট হচ্ছে আপনার কার্বোহাইড্রেটে, স্টার্চে, আর মিটে হচ্ছে বা মিট ননভেজ এগুলো আমরা খাই, সেইগুলো যখন দেওয়া হচ্ছে তখন হচ্ছে নিকোটিনামাইড, অ্যান্ড বোথ আর সিটোজেনিক। তারপরে কি, এই যে ডেলি আমরা ফ্রাইড নানান আইটেম আমরা খাই, লোকজন খায়, বাড়ি ঘরেও খায়, একবার যখন আপনি তেলটাকে গরম করছেন, অনেককে দেখবেন তেলটা পরের দিনের জন্য রেখে দেয় রিইউজ করার জন্য, সেইটা খুবই ডেঞ্জারাস। তা শুধু কার্সিনোজেনিক, তার কিডনি ড্যামেজ করে। আজকালকার দেখবেন অল্প বয়সে কার্ডিয়াক ডিজিজটা অনেক বেড়ে গেছে। তার কারণ হচ্ছে নানান ধরন, আর তারপর টেনশন আছে, অনেক কিছু আছে। এই যে জিনিসটা কে বাধা দেবে? একটা বাচ্চা ছেলের থেকে শুরু হয়, তার অর্ডার দিয়ে, ওরা আজকাল বাচ্চারা দেখি 8-9 বছরের বাচ্চা অর্ডার দিয়ে খাবার নিয়ে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের কর্তব্য, মাও কর্তব্য, যে না, এইভাবে অর্ডার দিয়ে খাবার আনবি না তোরা ফাস্টফুড। পজিটিভিটির মাঝে তাদেরকে বোঝাতে হবে। এই পজিটিভিটি আনতে চাওয়া হচ্ছে, হাউ টু মেক দিস, হাউ টু মেক দিস ওয়ান, এই পজিটিভিটিটাই চাইছি, যে এই পজিটিভিটির মাধ্যমে কিভাবে এই ডাইরেকশনগুলিকে আমরা চেঞ্জ করতে পারবো। এইটা হচ্ছে, এটা যেমন আমি অঞ্জনবাবুকে একটু বলবো, আপনি একটু স্টপ থাকুন, আবার আপনার কাছে আসবো। আমরা ম্যাডামের কাছে আসতে চাইছি।
ম্যাডামের বিষয়গুলি আমরা জানবো। ব্যাপারটা হচ্ছে যে যেটা আমার জানার খুব ইচ্ছে, আমরা হয়তো 1 বছরই পরিবর্তন করতে পারবো না, 10 বছরে করতে পারবো, এরকম একটা টাইম লাইন আমরা বেঁধে এগোনোর চেষ্টা করছি। আপনাদের পরামর্শ নিচ্ছি এই জন্যই যে এটাকে রাজ্য স্তরে আলোচনা এবং শেষ পর্যন্ত একদম আমরা চাইছি আমাদের খেতে খামারে যারা কাজ করছেন, আমাদের সেই প্রান্তিক মানুষই, তাদের অভিমত নেব কি করা যায়, এবং এইগুলিকে অ্যাকোমোলেট করে আমরা এর নির্যাসটাকে নিয়ে আমরা মানে ওই রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস আপনাদের মতো এটাকে নিয়ে আমরা সরকারের কাছে দেবো বা অন্যান্য যে সামাজিক সংগঠনগুলি আছে প্রক্রিয়াকরণের মাধ্যমে আনার জন্য, মানুষকে সচেতন করার জন্য, মানুষকে নিয়ে কাজ করবার জন্য কিভাবে কি করলে হোয়াট ইজ দ্য ওয়ে, কিভাবে আমরা এদিকে মুক্তি পাবো। কারণ আমাদের দেশটার নাম ভারতবর্ষ, ভারত মাতা আমাদের দেশের জননী, দেশমাতৃকা। এই দেশমাতৃকা সেই প্রাচীন সময় আমাদের জন্ম হয়নি, কিন্তু তখনই আমাদের দেশের মুনি ঋষিরা বলে গেছেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে কোন দিন। এই মুহূর্তে আমাদের অত্যন্ত সুবিধা যেখানে 68% যুবক যারা 18 থেকে 38-এর মধ্যে বা 35-এর বয়স, সারা বিশ্বে নুয়ে যাচ্ছে 65 থেকে 70-এর বৃদ্ধরা সারা বিশ্বের মধ্যে থাকে। এই যুব সমাজকে আমরা কিভাবে কাজে লাগাবো, কি পদ্ধতিতে গেলে আগামী কয়েক বছরের মধ্যে আমরা ছোট্ট রাজ্য ত্রিপুরাটাকে আমাদের চেতনার মার্গদর্শন, আমাদের কর্মচেতনার রূপ তৈরির মাধ্যমে কিভাবে তাদেরকে নিয়োজিত করব, এই কথাগুলি আবারও সবার কাছে জানতে চাই। এবার আমি আসি সর্বানিকা বর্ধন মহোদয়ের কাছে, আপনি বলুন এই ব্যাপারে ম্যাডাম। নমস্কার। প্রথমে পজিটিভ বার্তার কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই বলি যে যত কিছুই বলুক, আগে নিজেকে চিনতে হবে। আপনার ভেতরে যে পাওয়ার আছে সেই পাওয়ারটা থেকে আমরা সরে গেছি। বাইরে যত কিছুই বলি সবটাই বাইরের কথা, ভেতরকে না চেনা পর্যন্ত এই সমাজ পাল্টাবে না। সকাল থেকে ভাবুন, সারাদিনই শুধু দেহের কথাই চিন্তা করছি, দেহ কিভাবে সুস্থ থাকবে, দেহকে কি খাবার দেব, কি করব, শুধু তাই নিয়েই ভাবছি। কেউ ভাবছে ইনার জার্নি, ইন্টেরিয়র ডেকোরেশন সম্বন্ধে আমাদের আইডিয়া 0 পর্যায়ে চলে গেছে। তার জন্যই এত ডিপ্রেশন, এত টেনশন, এত এই যে বলছেন নেশা চারিদিকে চলছে। ছেলেরা কি করবে? কেরিয়ার এত বেশি ক্যারিয়ারিস্ট হয়ে গেছে সবাই, এত কম্পিটিশন চলে এসছে, কিন্তু ওদেরকে ছোটবেলার থেকে মা বাবারা শুধু খাবার দেয় আর বলে পড়াশোনা করো আর খাও, কিন্তু কোনোদিন বলেনি তোমার মন কি খাবে। মনের জন্য যে খাওয়ার দরকার এই কথাটাই মা বাবারাই জানে না, ছেলেমেয়েরা কি করে জানবে? তো যার জন্য ছেলেমেয়েরা দিগ্ভ্রান্ত। ছেলে মেয়ে শুধু বলছে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, খালি পেছনে পেছনে কেরিয়ার 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 পেছনে দৌড়াচ্ছে। ছেলে মেয়েরা একসময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, কম্পিটিশনের সাথে নাগা দিতে ওরা ছুঁতে পারছে না ওই জায়গাটা, কারণ ওদের মেন্টাল পিস নেই। আজকে আমরা জানি বিভিন্ন কোচিং সেন্টারে যাচ্ছে, বিভিন্ন জায়গাগুলো, আমি নাম নাই বললাম, আপনারা জানেন যে ছেলেমেয়েরা সেখানে কোচিং সেন্টারে গিয়ে সুইসাইড করছে। কেন? অতিরিক্ত মা বাবার প্রেশার, তোকে ডাক্তার হতেই হবে, তোকে ইঞ্জিনিয়ার হতেই হবে। কিন্তু একবার ভাবে না সেই ছেলে মেয়েটা আসলে কি চায়, ওর কি মন কি চায়। আমরা মনকে নিয়ে কিছুই ভাবি না, তার কারণ তার ফল বেরিয়ে আসছে। আজকে 30 ইয়ার্সের উপর মেডিটেশন লাইনে এবং এই রাস্তায় আমি সাধনায় যুক্ত আজকে 30 ইয়ার্সের উপর, এবং আমার সাথে আজকে বহু ইয়াং ছেলে মেয়ে বলুন, হাউসওয়াইফ বলুন, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, বহু পেশেন্ট আমার কাছে আছে যারা ডাক্তারদের কাছে হয় না। কেন? বহু আর্থ্রাইটিসের পেশেন্ট আমার কাছে যাচ্ছে, ওনারা বলছে ম্যাডাম মাসের পর মাস, বছরের পর বছর
এক মহিলা বলছে ওনার জীবনে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, ওনার হাজব্যান্ড উগ্রপন্থীর সময় ওনার হাজব্যান্ড লাপাতা হয়েছিলেন, এখনও ওনার খোঁজ নেই। তো মহিলা বলতো, ম্যাডাম আমার 14 থেকে 15,000 টাকা মান্থলি আর্থ্রাইটিসের জন্য আমার ওষুধ লাগতো। এখন যখন উনি মেডিটেশন সেন্টারে যুক্ত, আমার সাথে সব পজিটিভ ওয়ার্কে যুক্ত, উনি বলছেন ম্যাডাম একটা পয়সাও লাগে না এখন। উনি দাঁড়িয়ে চিৎকার করে বলছেন। তা আমি ওনাদেরকে কি দিয়েছি? ওনার মনের খাবার দিয়েছি। আর্থ্রাইটিস নাথিং এলস। আপনার আমার ভেতরে চাপানো সব টেনশনগুলি গাঁটে গাঁটে গিয়ে বসছে, তখন কর্টিসল ঝরছে, প্রচণ্ড পরিমাণ অ্যাড্রিনালিন ঝরছে, এইগুলি যাওয়ার গা পায় না। যত আপনার ভেতরে এক্সিন ফর্ম এগুলো জমবে, আর্থ্রাইটিস ফর্ম করছে। এবং আর্থ্রাইটিস দেখা যাচ্ছে বেশিরভাগ মেয়েদেরই হচ্ছে, কারণ মেয়ের চাপা থাকে বেশি। মেয়েরা ফ্যামিলির কথা কাউকে বলতে পারে না, হাজব্যান্ডকেও বলতে পারে না, হয়তো ফ্যামিলিতে কোনো প্রবলেম আসবে। তো এইভাবে মন আমাদের পলিউটেড হচ্ছে। আমরা বাইরের পলিউশন নিয়ে ব্যস্ত, বাইরে ধোয়া বাড়ছে, গাছ কাটা হচ্ছে, কিন্তু স্যার একবার ভাবুন আমাদের মন যে পলিউশন হচ্ছে, মনের পলিউশনের জন্য কে ভাবে? আমি আজকে এই সাইকোলজির উপরই কাজ করছি, শুধু মনের উপরই কাজ করছি আমি মেইনলি, যে মানুষের মনের পাওয়ার। কেউ যদি ভাবে আমি হ্যাপি, তাহলেই সে হ্যাপি। বাইরে দিয়ে যতই সে দেখাক হ্যাপি না, যতক্ষণ মন তাকে সায় না দেবে, যতক্ষণ পর্যন্ত মন হেলদি বলবে যে আমি সুস্থ, আমি ততক্ষণই আমি সুস্থ, তখন আমি সুস্থ হব। ডাক্তারের ক্ষমতা নেই আমাকে সুস্থ করার। হয়তোবা উনি আমাকে কিছুদিনের জন্য সেটাকে একটা লাইন দেখাবে, সাপ্রেস করে রাখবে ডিজিজটাকে, ডিজিজটা যাবে না যতক্ষণ পর্যন্ত মন পরিষ্কার না হবে। অতএব আমি যেটা নিয়ে কাজ করছি, যে সমাজের সবার আগে দরকার মেডিটেশন। উইদাউট মেডিটেশন কেউ কারোর মনকে চেনে না, আর মনকে যতক্ষণ আমরা না চিনি তখন আমাদের জীবনে টেনশন, ডিপ্রেশন, চাহিদা অতিরিক্ত, হাততালি, বাইরের হাততালি, এইগুলির দিকে আমাদের নজর বেশি। এইগুলি কে কি বলল ওই দিকে আমাদের বেশি নজর। আমার অন্তরাত্মা কি বলছে সেই কারণ নজর নেই। যতক্ষণ পর্যন্ত আমার ভেতর হাততালি না দেবে ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। বাইরের ছেলেমেয়ের আজকে এই এডুকেশন সিস্টেমই আমাদের নেই, কোনো মেডিটেশন সিস্টেম নেই, ওদের কীভাবে গাইডলাইন দেখানোর কেউ নেই। শুধু খালি পড়ানো হচ্ছে, পড়ো, কেমিস্ট্রি পড়ো, বায়োলজি পড়ো, আর বড় বড় সায়েন্টিস্ট হও, এই হও সেই হও, খালি দৌড়াচ্ছে। একদিন গিয়ে মুখ তুবড়ে পড়ছে। ওইখানেও কেন চলে? আর বড় বড় হাইফাই দেখবেন যারা ডাক্তার ইঞ্জিনিয়ার, সেখানেও এসে যায় অনেক কিছু, সেখানেও নেশার ব্যাপার চলে আসে। কেন? কারণ মেন্টাল পিস অন্য ব্যাপার। যেখানে মেন্টাল পিস আছে সেখানে সব কিছু ওকে হতে থাকে। সমাজ আজকে কেন এত উদ্ভ্রান্ত? প্রত্যেকটা মা বাবার নিজেকে জিজ্ঞেস করা উচিত, কেন আজকে আমরা তো ছোট ছেলে মেয়ে ছিলাম, আমাদের মা বাবা তো এত উদ্ভ্রান্ত হননি? কেন আজকের দিনের ছেলে মেয়েরা নিয়ে মা বাবারা এত উদ্ভ্রান্ত? তার কারণ অতিরিক্ত চাহিদা বেড়ে গেছে আমাদের। আমরা ছেলে মেয়েদেরকে কাউকে আমরা লাস্ট দেখতে চাই না, সবাইকে ফার্স্ট দেখতে চাই। কিন্তু আমার ছেলে বা মেয়ের ক্যাপাসিটি আছে কিনা সেটার দিকেও আমরা তাকাই না। আমরা খালি চাই। এত কামনা বাসনা বেড়ে গেছে আমাদের। তো এগুলো থেকে বেরোনোর জন্য আপনাদের এই যে চ্যানেলটার নাম সুন্দর দিয়েছেন, পজিটিভ বার্তা, খুব ভেরি গুড, আমার ভীষণ পছন্দ হয়েছে। কারণ আমি সারা জীবনে এই কাজটাই করে যাচ্ছি। আজকে আমার সাথে হাজার হাজার লোক চলছে এবং মেন্টাল পিস পাচ্ছে। ওই যে বললাম, যার হাজব্যান্ড আছে 14-15 বছর লাপাতা, সেই মহিলা কি করে বাঁচত? বলতো ম্যাডাম আজ যদি আপনার সাথে দেখানো হতো আমি সুইসাইড করতাম। বহুত মহিলাদের অল্প বয়সে হাজব্যান্ড মারা যাচ্ছে, সমাজে তখন তাদের কি কন্ডিশনটা হয়ে যায়। ওদেরকে আমি সবাইকে জাস্ট মেন্টালি কিভাবে পিসফুল থাকবে, ইনার আমি বলছি দেখো তোমার ভেতরে অসীম পাওয়ার, অসীম ঐশ্বর্য বসে আছে, জাস্ট টাচ ইট। পৃথিবীর বাইরের আর কোন কিছুকে টাচ করতে যেও না। অন্যকে কি হাততালি দিল না সেটা না, দেখো তোমার ভেতর থেকে হাততালি আসছে কিনা। বাস এই মেন্টাল পিসটাকে তুমি ধরো, দেখো তোমার জীবনে কোনো কেউ তোমাকে দুঃখ দিতে পারবে না। দুঃখটাও কিন্তু তুমি ইচ্ছা করলে নিতে পারো না। আমার মন জানে আমাকে কেউ গালি দিল, গালিটাকে আমি টেক করবো কি করবো না, আই নো দিস।
এই পাওয়ারটা আমার হাতে লাগবে। কেন আমাকে এই কথা বলো, আমি তো ভালো মানুষ। এই দেখুন, ছেলেদেরকে এগুলো শেখানো হয় না। বলুক না, যার মানুষের দুটো ঠোঁট আছে বলতেই পারে অনেক কথা, তুমি অ্যাকসেপ্ট ইট, তুমি অ্যাকসেপ্ট করতে শেখো। এই যে ছেলে মেয়েদের যদি ছোটবেলার থেকে আমরা এইভাবে বড় করতে পারি, তাহলে সমাজের এই যে আজকে ড্রাগের পেছনে দৌড়াচ্ছে ছেলেমেয়েরা, আজকে বিভিন্ন নেশার পেছনে দৌড়াতে, হোয়াই? শুধু জিজ্ঞেস করুন ওদেরকে, ওরা কোনো শান্তি পাচ্ছে না। দেখুন গিয়ে হয়তো বড় বড় চাকরিও করছে, কিন্তু ওদের পিস নেই, শান্তি নেই। যেখানে শান্তি নেই, আমাদের এই যে বলছিলেন যে আমাদের মুনি ঋষিরা বলে গেছেন যে এই ভারতবর্ষে, অ্যাকচুয়ালি ভারতবর্ষ তো রিচ কান্ট্রি, রিচ কান্ট্রি। পৃথিবীর আর সব দেশ কেন ভারতের পেছনে লেগে থাকে? আজকে আমেরিকার সাথে সমানে আমরা লড়ে যাচ্ছি, আমেরিকার সাথে সমানে লড়ে যাচ্ছি। এত পাওয়ার কোত্থেকে এসছে ভারতে? ভারতের মেন্টাল পাওয়ার, আমার ঋষিদের পাওয়ার। দেখুন, একটা গাছ নিচে বসে থেকেও শান্তি পাওয়া যায় যদি মন শান্ত থাকে। তো মনের শান্তির জন্যই দরকার মেডিটেশন। উইদাউট মেডিটেশন আপনি সমাজকে আপনি স্বাস্থ্যকর করতে পারবেনই না। ওষুধ কত খাওয়াবেন, কত খাবেন? খাওয়াতে খাওয়াতে একদিন তো একটা সিচুয়েশন চলে আসবে, আর পারবে না, ওষুধও সে টেক করতে পারবে না। তো এই জন্যই বলি যে সবাই, এই সমাজের সবাই মেডিটেশনের দিকে ঝুঁকুক, নিজেকে নিজে চিনুক, নিজেকে নিজে চিনুক। আমি আরেকদিনও দাদার সাথে আমার দেখা হয়েছিল, আমি বলেছিলাম যে যেই মোমেন্টে আমরা পজিটিভ থিঙ্কিং করি, যেই মোমেন্টে আমরা একটা স্মাইল, এখনের দিনে ছেলেমেয়েরা হাসতে ভুলে গেছে, হাসতে ভুলে গেছে। কিন্তু বলা হয় যে একটা স্মাইল যেই মোমেন্ট আমরা করি, দ্যাট মোমেন্ট আমাদের ভেতরে 4টা পজিটিভ হরমোন ঝরে। দিস ইজ কল্ড ডোজ। যেটা আমরা মানে কোনো মেডিকেল ডক্টরের কাছে গেলেই বলে এত ওষুধ খান, এত ডোজ, এই সকালে এত ডোজ, বিকালে ডোজ। মানে কি? ডি হচ্ছে ডোপামিন, ও হচ্ছে অক্সিটোসিন, এস হচ্ছে সেরোটোনিন, ই হচ্ছে এন্ডোরফিন। একটা স্মাইলিং আমাদের 4টা পজিটিভ হরমোন জুটছে। কিন্তু আমাদের ছেলেমেয়েরা জানে না, শেখেনি, ওরা হাসতেই জানে না। ওরা দেখবেন কপাল কুচের পেছনে লাগছে, পেছনে লাগছে, এই করে করে জীবন কাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, সব পেশেন্স নষ্ট হয়ে গেছে, কিন্তু নেই ওদের কাছে। কিন্তু দেখুন, জাস্ট আ স্মাইল, এটা দিতে পয়সাও লাগে না, তবু আমরা স্মাইল দেই না। স্মাইল দিতে 1000বার চিন্তা করি, হাসবো কি হাসবো না, আমার না আবার এখানে স্ট্রেস নষ্ট হয়ে যায়, আমি হাসবো না, আমি তো অমুক, আমি তো অমুক। আমি তখন বলছি, আমার সাথে এত লোক চলি, আজকে স্যাটারডে আমার সাথে অনেক লোক, আজকেও আমার এই সেন্টারে প্রচুর লোক আসছে। তো আমি সেখানে একটা কথা সবাইকে বলি যে অলওয়েজ স্মাইলিং ফেসে থাকো আর পজিটিভ থিঙ্কিং করো, যে কিভাবে অন্যের ভালো হতে পারবে, নিজের না, নিজের জন্য চিন্তা করার দরকার নেই। দেখুন, মাইন্ডে আমাদের বডির উপর সমানে এফেক্ট করছে, সমানে। আমি যা থিঙ্কিং করছি আমার বডির উপর এফেক্ট হচ্ছে। আমি ওদেরকে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট দিয়েও দেখাই যে কীভাবে মাইন্ডে থিঙ্কিং করছি, বডির উপরে কীভাবে এফেক্ট হচ্ছে। বডি এফেক্ট হচ্ছে, আপনি যা থিঙ্কিং করছেন বডিতে এফেক্ট হচ্ছে। রুট অফ দ্য ডিজিজ টোটালি ইন মাইন্ড, টোটালি মাইন্ড। কিন্তু মাইন্ড নিয়ে তো কেউ চিন্তা করে না, কেউ কথাই বলে না মাইন্ড নিয়ে। সবাই আমরা হেলথ হেলথ হেলথ, সবাই সকালবেলা থেকে মর্নিং ওয়াকে ব্যস্ত, এক্সারসাইজে ব্যস্ত। কেউ একবার বলে না সকালবেলা 20 মিনিটস একটু মেডিটেশনে বসো। আমি তো ঘুম থেকে উঠে আগে আমার মেডিটেশন, তারপর মর্নিং ওয়াক, তারপর এক্সারসাইজ, তারপরে সব কিছু। নিশ্চয়ই শরীরেরও দরকার, মনেরও দরকার। যখন শরীর আর মন একখানে থাকে, দেখুন ছোট্ট একটু বলছি যে আমাদের যে ভগবত আছে না, যে আমাদের কংসের আগারে দেবকী আর বসুদেব, ওনাদের আটকে রাখা হয়েছিল, সেখানে শ্রীকৃষ্ণের জন্ম। হোয়াট ইজ দ্য মিনিং? দেখুন কি সুন্দর মিনিং। বসুদেব হচ্ছে আমাদের দেহ, আর দেবকী হচ্ছে মাইন্ড। দেহ আর মাইন্ড যখন আপনার একখানে হয়ে যাবে, তখন শ্রীকৃষ্ণের শান্তি, আনন্দ, প্রসন্নতা আপনার জন্ম হবে। ব্যাস। তো এই দেহ মন কিন্তু একখানে হচ্ছে না, সব খালি টাকার পেছনে দৌড়াচ্ছে, টাকা টাকা, আরো চাই আরো চাই আরো চাই, এটে বাহাতে ডানাতে। এইগুলোই তো আমাদেরকে শেষ করে দিচ্ছে। আমাদের কৃষ্ণের জন্ম কি করে হবে? জন্মাষ্টমী হতে জন্মাষ্টমী লাগে না, এনি মোমেন্ট, যে মোমেন্টে বডি আর মাইন্ডে একখানে হয়, দিস ইজ জন্মাষ্টমী। থ্যাংক ইউ। অত্যন্ত সুন্দর ভাবে ম্যাডাম বিশ্লেষণ করলেন। সত্যি আমরা ভাগ্যবান
বিশেষ করে আমি তো বটেই, কারণ আমি ম্যাডামের সঙ্গে এর আগেও আরেকটি এরকম মহিলাদের অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছিলাম। সেখানে উনি অনেক রকম পদ্ধতিগত দিক দিয়ে দেখিয়েছিলেন। তো একদম সঠিক জায়গায় আমরা চলছি, আমাদের হাঁটাটা পজিটিভই হচ্ছে। কারণ যে কোনো সবজি বাড়িতে যখন রান্না হয়, শুধু সবজি থাকলেই হবে না, তার সঙ্গে মশলাও লাগবে, আগুনও লাগবে, কড়াই খুন্তিও লাগবে, একটু পরিমাণ জলও লাগবে। এই যে মিশ্রণগুলি চারিদিক দিয়ে দিয়ে করতে হবে, আমরা মনে হয় সুস্থ ও উন্নত সমাজ গঠনে একদিকে অঞ্জনবাবুর যে আলোচনা, যে থেরাপি উনি ডিসকাস করলেন, আমরা ব্যক্তি জীবনে আদর্শগতভাবে আমরা যেই কাজগুলি প্রতিনিয়ত ভুল করে চলেছি, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা, সমাজ না নিজে ব্যক্তি জীবনের, সেটা থেকে আমরা দূরে রয়েছি, সেটাকে অভ্যস্ত হতে হয়। আবার ম্যাডাম যেটা বললেন যে কার শরীর, কিসের শরীর, এই শরীরের ভিতরে একটা মেন জায়গা রয়েছে, সেটার নাম হচ্ছে মন। আবার আমরা একটু অন্যভাবে যদি আলোচনা করি, সব কিছুর পচন হয়ে যাবে, এই অন্তরাত্মা যেটা বলা হয় সেটা কিন্তু থেকে যাবে। এই অন্তরাত্মা বা যেটাকে পরমাত্মা বলা হয় নাকি, এই পরমাত্মা যদি আমার ভুল না হয়, এর কিন্তু মৃত্যু হয় না। তো কি সুন্দর বাসুকি আর ইয়ের উদাহরণ দিলেন, দেহ আর মন যখন এক থাকে, তখন যেটা মনে চাইবে সেটাই দেহ দেবে এবং সেটা পরিপূর্ণ রূপেই দেবে। তো তারপরে একটা সৃষ্টি, নতুন সৃষ্টি হতে পারে। এই যে জায়গাটা আমরা আমাদের ভারতীয় দেশের ক্ষেত্রে শিক্ষা যে জায়গাটা সিলেবাস করি আমরা, এই সিলেবাসের ক্ষেত্রে আমরা যখন পড়তাম তখনও এই সমস্ত মেডিটেশন, যোগা এগুলি ছিল না। ছিল এনসিসি ছিল, তারপরে ছিল খেলাধুলা ছিল। আমার বাবারা বা তাদের বাবারা যখন, আমাদের ঠাকুরদারা যখন পড়তেন, তখন তাও ছিল না। তখন ছিল গাছের তলায় সবাই বসেন, স্কুল টুল ছিল না, গাছের তলায় পড়তেন। সেখানে কিছু নীতি আচার শিক্ষা দেওয়া হতো, আর হাতে কলমে কিছু কাজ করানো হতো। আস্তে আস্তে আমরা সেই জায়গার থেকে বেরিয়ে এসে, আচ্ছা ম্যাডাম একটা জিনিস অদ্ভুত লাগে, যেমন স্কুলে পরীক্ষা দেবে কেউ 30 কেন পাস, 100-তে পরীক্ষা 30-এ পাস, এটা কোনো সময় চিন্তা করেছেন কি? কেন 30, কেন 20 না, কেন 40 না, কেন 50, কেন 30? এই জায়গাটা আমি আমার জীবন একজন অন্যতম দূরদৃষ্টি সম্পন্ন মহাপুরুষ বলা যায়, আমি হরিদ্বারের কথা বলছি, ওইখানে গেছিলাম। উনাকে আমি এই কোশ্চেনটা করেছিলাম, আমার মনে খুব খটকা ছিল। আমি আমার দাদুকে, তিনিও আমার যে পিতামহ, উনিও মানে এমন একজন ব্যক্তিত্ব, অন্নদাশঙ্কর রায়। তো বলার জায়গা থাকে যে উনি শিক্ষকতার জীবনে যেই প্রাচুর্যতার সঙ্গে ছিলেন, যেই সম্মানের সঙ্গে ছিলেন, উনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম ওনার মৃত্যুর আগে দুটো জিনিস। একটা হচ্ছে এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম, আরেকটা দাদু মরার পর কই যায়, কোথায় যায়, এই দুটো জিনিস আমি জিজ্ঞাসা করেছিলাম ব্যক্তি লোকদাস হিসেবে। তখন বুঝতাম না কিছু। তো আমাকে হরিদ্বারে যে ইয়ের সঙ্গে মহারাজি বলা যায়, উনি বিশিষ্ট ব্যক্তিত্ব, ভারতবর্ষের একজন, অন্তত এই ঈশ্বর প্রদের ক্ষেত্রে আর কি। তো উনাকে জিজ্ঞাসা করেছেন, উনি আমাকে বলেছেন, খুব সুন্দর কথা বলেছিলেন এই ব্যাপারে, যে মনকে নিয়ে যখন কথাটা বলেছি, তখন বলেছে যে মন এমন একটা জিনিস, যে মনটাকে যদি তুমি মনে করো যে এই মুহূর্তে তুমি লন্ডনের অমুক জায়গায় যাবে, উইদাউট এনি সেকেন্ড তুমি সেখানে পৌঁছতে পারো, মনই পারে, যেটা শরীরে পারে না। কিভাবে পারে? বলছে মনের আলোর থেকেও গতি বেশি, মনের গতি। আমরা যে
আলোকবর্ষ যেটা করি আমরা 1,86,000 মাইল যে স্পিড, তাকেও ছাড়িয়ে যায়। তো এই যে আমাদের দেশের গুণী ব্যক্তিত্বরা, তাদের যে দর্শন, তাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলি কিন্তু আস্তে আস্তে 30-এ কেন যখন বলছিলাম, তখন বলছিল 1, 2, 3, 1-এ সূর্য, 2-এ চন্দ্র, 3-এ গুরু। তার জন্য 3কে বেছে নেওয়া, যেমন 30 is a zero, and zero কেন? Zero is the whole of the whole zero. রামকৃষ্ণও দেখেছিলেন। এই যে কথাগুলি, এইগুলির মানে আমরা সামান্য এই পুঁথিগত বিদ্যা, ডিগ্রি, কেউ MBA, কেউ ডাক্তার, আমাদের মাথাতে এত কিছু ঢোকে না। পরিষ্কার ওনারা যেই চেতনার জায়গা থেকে বলেন, আমি ধরে নিয়েছি এই জায়গাটা, তার জন্যই ওই পার্সেন্টেজটাকে কমন ফ্যাক্টর করে ওটাকে পাস মার্ক করা হয়েছে। এটা আমাকে উনি বলেছেন, হাসতে হাসতে বলেছেন, বেটা এইসাই হ্যাঁ, এইসাই হ্যাঁ। তো এরকমও বলেছিলেন। তাই আপনার আলোচনার রেখাপাত ধরেই আমরা এগোচ্ছি যে সমাজটা পরিবর্তন করতে গেলে আমাদের ব্যক্তি সিলেবাসকেও পরিবর্তন করতে হবে। এই ব্যক্তি সিলেবাসকে পরিবর্তন করতে গেলে একদিকে অঞ্জন বাবুর মতো মেধা সম্পন্ন ব্যক্তিত্বরা এই কথাগুলি বলছেন, পাশাপাশি আগেকার এপিসোডের যারা যারা যা বলেছেন, আপনার কথার সঙ্গে তাল মিলিয়ে বলি যে এইভাবে যদি আমরা এগোতে পারি, দর্শনটাকে যদি দিতে পারি, আমাদের যেই হবু সন্তানরা কালকে জন্মাবে, সেই নবপ্রজন্মকে কিন্তু আমরা একটা সঠিক শিক্ষার জায়গায় দিয়ে যাব। হয়তো আমরা দেখে যাব না, কিন্তু আমরা রেখে যাব আগামী উত্তরসূরিদের, যারা প্রকৃত অর্থে সুস্থ ও উন্নত সমাজে বিচরণ করবেন। এবার আমি আসতে চাইছি আমার আলোচনার আরেকজন দিগন্তরী ব্যক্তিত্ব। হাসির কথা বলেছেন, গানও এমন জিনিস, মনোবিকাশের প্রয়োজনে সঙ্গীত এমন একটি জায়গা, এই সঙ্গীত যদি না থাকে, গুনগুন করে গান গাওয়া যদি না থাকে, সেই মানুষ বলে না যে শিশুকে ভালোবাসে না আর গানকে ভালোবাসে না, সে মানুষ কিনা। হয়তো দেহটা মানুষের, কিন্তু আসলে মানুষ কিনা ডাউটফুল। আমি আমাদের রাজ্যের বিখ্যাত একজন ব্যক্তিত্ব গৌরদাস মহোদয়ের কাছে, তিনি একদিকে ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো স্বাভাবিকভাবে ওনার কাছে বলবো, আপনার ব্যক্তিগত মতামত এই দৃষ্টিভঙ্গিতে সুস্থ ও উন্নত সমাজ গঠনে, আপনার বয়সও আমাদের থেকে অনেক কম। আপনার, আমরা যে কয়েকজন বসে আছি, ওর বয়স সবচেয়ে কম, তারপরে আপনার বয়স। তো আলটিমেটলি আপনার চেতনা কি বলে? আপনার আরেকটা পেরিফেরির মানুষ। নমস্কার। প্রথমেই পজিটিভ বার্তার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে অলদাকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। আমার প্রথমে যে স্যার এবং ম্যাডাম বলল, আজকের যে টাইটেল এই প্রোগ্রামের, এই সম্বন্ধে সত্যি এই কথাগুলোর উপরে আর কোনো কথা থাকে না, তবুও কিছু বলছি আর কি। একটা কথা আছে যে, তোমার প্রকাশ হোক কোহেলিকা করে উদ্ঘাটন। ঠিক, কিন্তু এই যে কোহেলিকা করে যে উদ্ঘাটনটা হবে, কি করে হবে? দিদি বলছিল যে আমরা এখন বাচ্চাদের শুধু প্রোগ্রেস, কম্পিটিশন, এটার মধ্যেই ছোটবেলা থেকেই ওদের একটা বড় ব্যাগ ভরিয়ে দেই পিঠের মধ্যে, চলো চলতে থাকুক। তার ভেতরে আসলে সে কিসের জন্য জন্মিয়েছে? আমাদের এখন ন্যাচারাল ট্যালেন্ট কিন্তু নেই, আমাদের সমাজে কিন্তু এখন ন্যাচারাল ট্যালেন্ট খুবই কম। হয়তো বা গুরুর কাছে যায়, দেখা যায় একটা বাচ্চা কখনো আর্ট শিখতে যায়, কখনো গান শিখতে যায়, প্রাইভেট তো আছেই, তবলাও শিখতে যায়। তো ও কোন দিকে যাবে? কোন দিকে গেলে ওর সঠিক প্রকাশ হবে, এটা লক্ষ্য করাটা দরকার। আজকের যে এতগুলো ফ্রাস্ট্রেশন, এডিকশান, এটার পেছনে এটা একটা বিরাট কারণ। আমার ছেলের ক্ষেত্রেই দেখলাম, ওকে প্রথম আমি তবলায় দিয়েছি, দেখলাম না, তবলায় ওটা ফলো করার একটা শক্তি থাকা দরকার, হবে না তবলা। তারপর গানে দিলাম, গানে হলো না। তারপর কি করবি রে, কিছু করবি এক্সট্রা,
না গিটার বাজাবে, তো গিটার বাজাতে দিলাম। এটা দেখলাম কিছুটা আছে, আর পড়াশোনা তো আছে মোটামুটি চলে। তো এইভাবে যদি আমরা একটা বাচ্চাকে এত প্রেশার করি, তার ন্যাচারাল যে ট্যালেন্টটা এটা হারিয়ে যায়। কোত্থেকে বেরোবে? বেরোনোর কোনো রাস্তাই তো নেই। এতগুলো মানে সামাল দিতে দিতেই আর অবস্থা খারাপ হয়ে যায়। আর বিশেষ করে বর্তমান যে সিচুয়েশনটা হয়েছে, এডিকশনটা তো বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে। যেমন নিজের ব্যক্তিত্বকে পরিবর্তন করা, সত্যি মানে ঘর থেকে তো তার প্রথম শিক্ষা শুরু হয়, কিভাবে সে চলবে, কিভাবে সমাজে থাকা দরকার। সমাজ মানেই আমরা একটা মানব গোষ্ঠী, একটা নির্দিষ্ট একটা আইন বা একটা ল মেনে আমরা চলি। বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস থাকে বিভিন্ন সমাজের। তো তার জন্য কি হয়, সে এগুলো করছে ঠিকই, কিন্তু পরিপূর্ণভাবে করতে পারে না। তার সেভাবে তার ওই যে দিদি বলছিল যে মনকে চিনেনি, মনকে তো ও চিনতে পারেনি। আমরা ছোটবেলা থেকেই ওকে বিভিন্ন দিক ডাইভার্ট করে দিয়েছি। ওকে এটাই পরিবারের একটা প্রেশার থাকে যে তোমাকে ডাক্তারি হতে হবে, হ্যাঁ। তোমাকে একজন গায়কী হতে হবে, হ্যাঁ। এবং তোমাকে একজন নৃত্যশিল্পী হ্যাঁ, হতে হ্যাঁ, হবে। এটাই। সেটা কিন্তু চাপিয়ে দেওয়া হয়। কিন্তু ওই যে শিশুটা রয়েছে, তার যে ভবিষ্যতে সে কি করতে চায় তার থেকে কিন্তু আমরা কি জানতে না চাই না। হয় না এটা। সেটাই কিন্তু সবচেয়ে বড় ফল্ট এখনকার দিনে বর্তমান হ্যাঁ, সমাজে। এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার ক্ষেত্রে কি হতো, আমি ছোটবেলায় গান বসলেই বলতো এই সবাই গান করে, আমার দিদিও গান করতো, বাবা তো তবলা বাজাতো, আমার দাদাও তবলা বাজাতো, আর আমার দাদা নিতাই দাস শান্তিনিকেতন থেকে পাশ করেছে আর্ট নিয়ে, এখন বাইরে আছে। তো সবাই মা বাবা বলতো কি সবাই তো ওদিকে গেছে, একটু অন্যদিকে যা না, ডাক্তার ইঞ্জিনিয়ার। আর দুর্ভাগ্য বলবো আমি, দুর্ভাগ্যক্রমে আমার রেজাল্টও ভালো হতো। তার জন্য বাড়ি থেকে না তোমার ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতেই হবে, যার জন্যই আমার এই ডাইভার্সন। আমার ইচ্ছা ছিল যে আমি 12 করার পরে আমি শান্তনে সঙ্গীত বা আর্ট নিয়ে ভর্তি হব, কিন্তু হলো না। এটা আর হলো না, এটা আমার নিজের থেকেই করতে হয়েছে আর কি। তো এই যে এবং নিজের তার থেকে পাশাপাশি আমরা কেউ সকলে জানি আপনি খুব ভালো আর্ট করেন। আপনি আমাদের ত্রিপুরা রাজ্যের খুব পরিচিত মুখ। আপনি গানের পাশাপাশি আপনি আর্টও করেন। তো এই প্রফেশনটার পাশাপাশি আপনি যে এগুলো করেছেন, তাতে আপনার পরিবারের সহায়তা কতটুকু পেয়েছেন, তাতে আপনাদের দর্শকদের সাথে শেয়ার করেন, তাহলে হয়তো আমাদের যে ভবিষ্যতের যে শিশুর ভবিষ্যৎ প্রজন্ম যে রয়েছে, হয়তো একটু সুস্থভাবে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ ওদেরকে দিতে পারবো। হ্যাঁ, প্রথম অবস্থাতে আমি বললামই আমার বাধা তো ছিলই মধ্যে। তারপর যখন মানে ক্লাস 12 থেকে বাড়ির সহযোগিতা আমি পেয়েছি, বিভিন্ন প্রোগ্রাম করা, বিভিন্ন কম্পিটিশানে যাওয়া, বিভিন্ন রকমের এইভাবেই আমি হেল্প পেয়েছি। প্রথম দিকে তো আমি সেই রকম পাইনি, কিন্তু পরের দিকে আমি ঠিকই পেয়েছি। তখন তো আর কেউ বলারও ছিল না, বড় হয়ে গেছে আমারটা আমি। তবে এটার যে সেন্সটা ঢুকানোর জন্য মা বাবা খুব দায়ী থাকে। এটাই মানে সমাজের এখন আমার বার্তা থাকবে এটাই, যে সত্যি ন্যাচারাল যে এটা ওর উপরেই ছেড়ে দেওয়াটা উচিত। আরেকটা যেটা বলছিলাম যে নিজের ব্যক্তিত্ব বা নিজেকে পাল্টানো, আমাদের সমাজ এত কলুষিত হয়ে গেছে, এটার সঙ্গে একটু হলেও প্রশাসনিকভাবে যুক্ত হওয়া খুবই দরকার। কারণ গৌরবাবু আপনাকে একটু থামাবো, কারণ আমাদের যে সময়, সেই সময় আমাদের হয়ে গেছে বিজ্ঞাপন নিতেই হবে। মানে যারা আমাদেরকে এইগুলি করতে সহযোগিতা করছে তাদের কথা মাথায় রেখে একটা বিজ্ঞাপনের বিরতি পরে আবার চোখ রাখুন টিভির পর্দায় এবং ফেসবুক, ইউটিউবে। আমরা আবার ফিরে আসছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের এই ভালো লাগা না লাগা বা আপনাদের থেকে কিছু কথা উঠে আসলে সেটাকেও আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে আলোচনার পক্ষপাতে নিয়ে যাব, কারণ আমরা প্রকৃত অর্থেই চাইছি আপনি পজিটিভভাবে চিন্তা করুন, আমরা পজিটিভভাবে চিন্তা করব,
পাশে মানুষটাও যাতে করে, সত্যি একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারি, যেটা সুস্থ ও উন্নত সমাজের অন্যতম উপেক্ষায় আমরা রইলাম, সেই জায়গাটাই যেন আমরা পাই। আবার আসছি ম্যাডাম। আজও আমাদের সমাজে অনেক মুমূর্ষু মানুষ আছেন যারা বিভিন্ন কারণে প্রয়োজনীয় চিকিৎসা পান না, যত্নের অভাবে ভোগেন নীরবে। এই কষ্ট দূর করতেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের এক অনন্য মানবিক উদ্যোগ শুশ্রূষা। 100 শয্যার এই বিশেষ ওয়ার্ডে প্রবীণরা পাবেন উন্নত চিকিৎসা, স্নেহ ও যত্ন, সবই সাশ্রয়ী খরচে। কারণ আমরা বিশ্বাস করি চিকিৎসা একটি অধিকার, বিলাসিতা নয়। শুশ্রূষা, যেখানে চিকিৎসার সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা। বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে। শান্তিনিকেতন মেডিকেল কলেজে মাত্র 1400 টাকায় ফুল বডি চেক আপ, পিছিয়ে পড়া মানুষদের জন্য বিশেষ উদ্যোগ। সুস্বাস্থ্যই জীবনের প্রকৃত সম্পদ, এই মূল মন্ত্রকে সামনে রেখে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হয়েছে এক মানবিক স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ। মাত্র 1400 টাকায় সম্পূর্ণ শরীরের চেক আপ করানোর ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের প্রেসিডেন্ট মলয়পীঠের উদ্যোগে চালু হয়েছে এই উদ্যোগ। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ, বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা যাবে, এমনটাই জানিয়েছেন শ্রী মলয়পীঠ। প্যাকেজে থাকছে রক্তচাপ, সুগার, কোলেস্টেরল, হিমোগ্লোবিন, ইউরিক অ্যাসিড পরীক্ষা, ইসিজি, এক্স রে, ইউরিন টেস্ট, লিভার ও কিডনির কার্যকারিতা যাচাই এবং থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। রোগীদের সুবিধার্থে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, আদিবাসী ও পিছিয়ে পড়া মহিলাদের জন্য ঘোষণা হয়েছে এই বিশেষ সুবিধা, মাত্র 50 টাকায় ফুল বডি চেক আপ। এই পদক্ষেপ ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্তের মানুষকে আকর্ষণ করেছে। রোগীরা জানাচ্ছেন হাসপাতালের পরিষেবা ও আন্তরিক ব্যবহার তাদের আস্থা জাগাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিশ্বাস, সুস্থ রোগী আমাদের প্রকৃত সাফল্য। তাই বলা যেতেই পারে শান্তিনিকেতন আজ শুধু সংস্কৃতির কেন্দ্র নয়, বরং স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও এক মানবিক মডেল হিসেবে গড়ে উঠেছে। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। বিরতির পর আবার এলাম। দর্শক বন্ধু, আমরা যে জায়গাতে ছিলাম, রাজ্যের পথিতযশা শিল্পী গৌরদাস, ওনার বক্তব্যের মাঝেই আমরা বিরতি নিতে হয়েছিল। স্বাভাবিকভাবে ওনার কাছে আবার আসছি আমরা, ওনার কাছে জেনে নেব সুস্থ উন্নত সমাজ গঠনে এখনো পর্যন্ত যেই আলোচনা বিরতির আগ পর্যন্ত হয়েছে, তারপরে বিরতির পরবর্তী অংশে উনি কি বলতে চাইছেন, ওনার ব্যক্তিগত মতামতের মাধ্যমে আমরা আলোচনার আবার এগিয়ে নিয়ে চললাম। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমাদের সমাজটা এতই কলুষিত হয়ে গেছে যে আগেকার মতো যে আমি আমাকে শুদ্ধ করে নেব, এটা সম্ভব না।
এটার সঙ্গে প্রশাসনিকভাবেও কিছু অ্যাকশন না নিলে এটা হবে না। কারণ ড্রাগসের ব্যাপারটাই বলুন, এতদিকে ছড়িয়ে গেছে ড্রাগটা। আমি যখন আমার ছেলে মেয়েকে বাড়িতে বলবো, কতটুকু বলবো, কতটুকু তাদেরকে আমি ঘরে বসিয়ে রাখবো? ওরা তো কলেজ যাবে, স্কুলে যাবে। তার জন্য আমি চাই যে এটার জন্য একটা প্রশাসনিকভাবেও শক্তভাবে দেখা দরকার আছে। আর বিশেষ করে যেটা বলছিলেন আমার পূর্ববর্তী বক্তারা, যে মায়ের ভূমিকাটা প্রত্যেক বাড়িতেই, মায়ের ভূমিকাটা খুবই দরকার। একটা আদর্শ মাই একটা আদর্শ সন্তান জন্ম করে। আমরা ছোটবেলায় দেখতাম যে এই যে চাঁদ মামা, চাঁদ মামা কেন, কাকা বলি না কেন? প্রকৃতির সঙ্গে মায়ের এতটুকু মেলবন্ধন, এটা বোঝানোর জন্যই কিন্তু আমরা চাঁদ মা বলি, কোনো মা কাকা বলি না। তো প্রকৃতি থেকে শুরু থেকেই মায়ের আঁচল, মায়ের থেকেই শুরু। তার জন্য আদর্শ মা এখন যা দিই আর কি, এমনও দেখা গেছে যে ফেসবুকের মোবাইল দেখতে দেখতে বাচ্চাকে ফেলে চলে যাচ্ছে। এটা একটা বিরাট অবক্ষয়। তো তার জন্য মায়েদের ভূমিকা, বিরাট ভূমিকা, এটা পালন করতেই হবে মায়েরা। তারপর আমি প্রথমেই বলছিলাম যে আমার সন্তানদের দেখতে হবে তার কোন দিকে তার ইয়েটা বেশি, আগ্রহটা বেশি, সেই দিকেই তাকে অংশগ্রহণ। দেখা যাচ্ছে ছবি আঁকাটা ওর খুব ভালো লাগে, এটাকে আমরা বাধা দিচ্ছি না, তোমার ছবি আঁকতে হবে না, তুমি একটা ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে হবে। কারণ ইঞ্জিনিয়ার ডাক্তার হলে একটা নিশ্চিত কোনো একটা চাকরি বা কিছু একটা পাবে, এটাই আমাদের ধারণা। যে আর্ট শিখলে এটা কি হবে, ভবিষ্যতে কি হতে পাবে, কিছু চাকরি পাবে কি পাবে না। কিন্তু ওর আর্ট শেখাটাতে, ওই যে এক কথা আছে না, সৃষ্টি সুখের উল্লাসে মন হাসে, প্রাণ হাসে। যখন মানুষ কিছু না করুক, যখন তার সৃষ্টি সুখের উল্লাসে থাকবে, সৃষ্টি সুখের মত্ত থাকবে, তখন তার সেই অ্যাডিকশন এবং বাজে দিকে নজর যাবেই না। বর্তমান যুগে একটা জিনিস শোনা যায়, বর্তমান যুগে না, সেগুলো তো আমরাও পেয়েছি এবং আমাদের মা বাবারাও সেগুলো পেয়ে এসছে, যে পরীক্ষা আসলে অভিভাবকরা একটাই কথা বলে যে এখন তো পরীক্ষা নেই, এখন কিছুদিন গান বাজনা না করলেও চলবে, এখন দরকার নেই। বা এই যে মাধ্যমিক একটা মানে কি বলবো, একটা ছাত্রের জীবনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা ইম্পর্টেন্ট, আমরা সেটাকে গুরুত্ব দিয়ে থাকি সবসময়। কিন্তু ওই যে তখনকার সময়টা, যে এখন তো সামনে আমার বাচ্চার মাধ্যমিক পরীক্ষা, এখন গান বাজনা না করলেও হবে, এই যে ধারণাগুলো আমাদের ছোট থেকে, কিন্তু সেই ধারণাগুলো নিয়েই আমরা বড় হয়েছি। সেটার বিষয়ে আপনি কি বলবেন? আসলে আমার কাছে এটা যে মাধ্যমিক পরীক্ষা এসছে বা পরীক্ষা এসছে গান বাজনা, এটা ঠিক না আমার কাছে। কারণ কি, এই যে সারাক্ষণ কিছুতেই কোনো কিছু নিয়ে যখন সারাক্ষণ বসে থাকে না, তখন মাইন্ডটা এইভাবে ইয়ে হয় না। সরি, এটা ঠিকভাবে ঢোকে না। কোনো কিছু পড়ে এটাকে গ্যাপ দিতে হয়, তারপরে তার স্মৃতিটা বাড়ে। কিন্তু আমি এটা ফলো করেছি যে একটা জিনিস পড়লাম, শুধু পড়ে যাচ্ছি হবে না, একটু দেওয়ার পরে তারপর যখন আমি বসে বসে এটাকে চিন্তা করব না, তখন যে ইয়েটা আসবে না, খুব দারুণভাবে মনে পড়ে যায়। হ্যাঁ, সেইভাবে এই সময়টা একটু সময় হলেও তাকে গান, যদি কোনো বাচ্চা গান করে বা আর্ট করে বা তবলা বা যাই হোক শিল্প নিয়ে থাকে, তার একটু করা দরকার। কারণ তার মাইন্ডটা একটু হলেও ডাইভার্ট হবে, সেইভাবে শান্ত হবে, এটা খুবই দরকার। আমি এটার পক্ষে নয় যে পরীক্ষা এসছে এই গান এখন করা ঠিক নয়, এটা ঠিক না। কিছু হলেও একটু সময় দিতে হবে, করতে হবে। সেই যে মেডিটেশনের মতোই, এটা একটা মেডিটেশনেই, যা আমি যখন গান করি না, তখন মনে হয় সত্যি আমি ভগবানের কাছে চলে যাচ্ছি। যখন আমি রেয়াজ করি, একদম নীরব একলা ঘরে যখন আমি রেয়াজ করি না, তখন মনে হয় ঠিক আমি ভগবানকে দর্শন করি। তো সেইভাবে কোনো একটা স্টুডেন্ট যদি
তার সেই মনের যে আনন্দটাকে যদি করতে চায়, তখন সে বহিঃপ্রকাশ সত্যি, করতে চায়। হ্যাঁ সত্যি সে তার সফলতা আসবেই আসবে, তাতে কোনো বাধা হবে না, তার পড়াশোনায় কোনো বাধা হবে না। আমরা এগিয়ে চলেছি আমাদের আলোচনায়। তো যেই জায়গাটা গৌরবাবু বললেন যে আদর্শ মা দিতে পারে আদর্শ সন্তান, খুব স্বাভাবিকভাবেই মা এই জন্যই পারেন যে প্রকৃতির সঙ্গে উনি তুলনা করেছেন, এবং এটা সমস্ত বিজ্ঞানীরাও একই কথা বলেন, মাকে প্রকৃতিই বলা হয়, প্রকৃতিই বলা হয় মাকে। কেন উনি এমন একটা গুণের অধিকারী, সমস্ত নারী জাতিরা যারা মাতৃত্বের এক, এটা কি বলবো, মাতৃত্ব পাওয়া, মাতৃত্ব ধারণ করা, এই যে জায়গাটা, এটা একটা মানে মনুষ্য জীবনের কাছে একটা অন্যতম জায়গা নারীদের ক্ষেত্রে, বিশেষ করে তারাই পারে, শক্তির ধারিণী তারা, তাদের ধৈর্যের সীমারেখা একটা পুরুষ থেকে অনেক বেশি, পরিশ্রমের ক্ষমতা একটা পুরুষের থেকে অনেক বেশি। হয়তো কঠিন পরিশ্রমগুলি সেগুলি হয়তো পুরুষরা করে থাকেন, বহিরাগত কাজগুলি বেশিরভাগ আজকের দিনে সমানে সমানে করছে। কিছুক্ষণ আগেরই কথা, ধরুন ঘন্টা দুয়েক আগেও একটি চ্যানেলে দেখছিলাম যে পাকিস্তানের সঙ্গে আমাদের একটা চলছে, পিওকের অঞ্চলে আক্রমণ শুরু হয়ে গেছে। সে ব্যাপারটাতেও কেউ আজকে মহিলারা পিছিয়ে নেই, অতএব মহিলার সর্বত্র আছে। আমরা বলে কি আমাদের দেশের সমস্ত মানুষই এই উচ্চারণ করেন, বিশ্বব্যাপী এই আলোচনা হচ্ছে যে অর্ধ আকাশ পুরুষ, অর্ধ আকাশ নারী। এই যে জায়গাটা, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে চলব, একটা সুস্থ উন্নত সমাজ গড়ে তুলব। এই সমাজটাকে আমরা প্রত্যেকটি জায়গাকে এমনভাবে আমরা গড়ে তুলব যাতে আমাদের দেশটা পূর্ণ রূপ পায়, যেটা আমাদের কবি মহারিষিরা যারা কল্পনা করেছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, তার দুর্গড়ায় আমরা প্রায় পৌঁছে গেছি। সেই জায়গায় অর্থনৈতিক দিক দিয়ে বলুন বা অন্যান্য শক্তির দিক দিয়ে বলুন, সেই সমস্ত জায়গা, বিজ্ঞানের ক্ষেত্রে বলুন, আমরা অনেকটাই উন্নতি করতে সক্ষম হয়েছি। কিন্তু আমরা দিনকে দিন হারিয়ে ফেলেছি আমাদের ধৈর্যের সীমারেখা, আমরা হারিয়ে ফেলছি আমাদের মনুষ্যত্ব বোধ। এই জায়গাগুলিকে আবার পুনরুত্থান করতে হবে, মানুষকে মানুষ রূপেই থাকতে হবে। মান এবং হুঁশ, এই দুটো জিনিসকে সংবদ্ধ করে মানুষের যা কর্তব্য, আচার আচরণীয় যা উচিত, সেই জায়গায় নিয়ে গেলে আমাদের প্রকৃত অর্থে প্রতিটি পরিবারের মায়েরা যারা রয়েছেন, এই মায়েরা মাতৃশক্তি পরিপূর্ণতায় ভরে উঠুক, তারা তাদের শিশু সন্তান এবং তাদের সন্তানাদিদের সেই যত্নে মানুষ করুন। আমার সহযোগী স্নিগ্ধা খুব সুন্দরভাবে বলল যে জীবনের পড়াশোনার যে মানদণ্ড, সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষাটা এই সময়, একজন সঙ্গীতকারকে জিজ্ঞাসা করছেন, বলছেন উনি কোশ্চেন করেছেন যে এই সময় বেশিরভাগ মা বাবারাই বলে থাকেন এই সময় গান বাজনাটা বন্ধ রাখো, এখন তোমার ওটা বেশি গুরুত্বপূর্ণ। গৌরবাবু সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যার সূত্র ধরেই বলি, যে যেটা করে খানিক্ষণ সময় নিজেকে, নিজের মনকে তৃপ্ত করতে পারে, সেই কাজটা যদি না করতে দেওয়া হয়, তাহলে যতই চেষ্টা করা হোক 2 ঘন্টা এক্সট্রা পড়িয়েও ওই মস্তিষ্কে ঢোকাতে পারবে না, কারণ ওই কোষটা তখন হাজারদুয়ারির যে দুয়ারগুলি রয়েছে, সমস্ত দুয়ার তখন বন্ধ থাকে। মনের দরজা তখনই খুলবে যখন মন সেটাকে চাইবে। আমাদের ম্যাম কিছুক্ষণ আগে বিরতির পর্যন্ত উনি ছিলেন, খুব সুন্দর আলোচনা করেছেন যে মনকে যদি যত্ন করা যায়, মন যা করতে চাইছে সেটা যদি করা যায়, তার সম্পূর্ণতা
100-তে 100% নিয়ে আসা যাবে। এবং আমরা এই ভারতরা বা এই মানুষরা আমরা যদি চাই এই মুহূর্তে কিছু করব, সেটা করতে পারবো। সেই দৃঢ়তা, মানসিক দৃঢ়তা আমাদের তৈরি করে মন। তাই মনকে সবসময় সুন্দরভাবে রাখতে হবে, সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, আনন্দে রাখতে হবে এবং মনের মাধ্যমেই আমাদের এই কর্মসূচিগুলিকে এমনভাবে তুলে ধরতে হবে যাতে করে মনের দিক দিয়ে পূর্ণ স্যাটিসফ্যাকশন ওয়ার্ডটাকে ইউজ করা যায়, যে তারা যেন করে হাঁপিয়ে না যায়, দায়বদ্ধতায় না পৌঁছায়, তারা যেন বলে যে এটা আমার কাজ, আমি করে আনন্দ পাচ্ছি, তবে গিয়ে সেই কাজটাকে আর দাঁড় করাতে পারবো। তাই আমার পরবর্তী জায়গায় আমি আবার যাচ্ছি, অঞ্জনবাবুর কাছে যাব আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মাঝখানে কয়েকটা কথা আর বলার, সেটা মাঝখানে বলতেই চাইছি এই জন্য যে সুস্থ উন্নত সমাজ সর্বদিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে, খেলাধুলার দিক দিয়ে, মানুষের চেতনার মানদণ্ডের দিক দিয়ে, বিজ্ঞানের দিক দিয়ে, কলাকুশলীর দিক দিয়ে, চারিদিক দিয়ে যদি সৃষ্টি করতে হয়, তাহলে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আমাদের ভিতরে একটি শৃঙ্খলা বোধ বা রুটিন ওয়ার্ক। যেটা আমরা ক্লাসের যখন পড়াশোনা করতাম তখন আমাদের রুটিন ওয়ার্ক ছিল, এখন অফিসে ফ্রেম ওয়ার্ক করা হয়। আমরা মন্ডে টু স্যাটারডে একটা 6 দিনের রুটিন ওয়ার্ক করতে হয়, কিন্তু এই মুহূর্তে ছিল 8 ঘন্টা কর্ম, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম। এখন পুরো রুটিন চেঞ্জ হয়ে গেছে, এখন 12 ঘন্টা চলছে আর তারও বেশি চলছে। অতএব কর্মে যারা কাজ করছেন তাদেরকে 12 থেকে 14 ঘন্টা কাজ করতে হচ্ছে। এই স্পন্টেনিয়াস যে প্রসেসটা, এই প্রসেসটাতে মনের যে অবস্থা হচ্ছে, দুর্মুজ হয়েছে মন, তার জন্য প্রয়োজন আমাদের সেইভাবেই এগিয়ে নিয়ে যাওয়া। কাজটা আমাদের করতে হবে, কারণ রুজি রোজগার না থাকলে আমার সংসারটি চলবে না, আমি আর সন্তানাদিদের সঠিক যত্ন নিতে পারবো না বা নিজের যত্নও নিতে পারবো না। অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থই সব নয়। বেশি অর্থ অনর্থের মূলে দাঁড়ায়। এই জায়গাটাকে মাথাতে নিতে হবে, কারণ আমরা জন্মেছি, একটা দিন আমাদের চলে যেতে হবে। কারণ ইংরেজিতে কথা আছে ম্যান ইজ মর্টাল। তো স্বাভাবিক মানুষ বা যে কোনো জীবী সে যখন প্রাণ পায়, এই প্রাণটা এক সময় আমাদের এই খোঁজটাকে ছেড়ে চলে যায়। তো স্বাভাবিকভাবে কোনো কিছু আমরা নিয়ে যেতে পারবো না, তাই এমন কিছু করে যেতে হবে যেখানে আমরা জাতিগতভাবে, সমষ্টিগতভাবে, সমাজগতভাবে এমন একটা দর্শনকে আমরা এগিয়ে নিয়ে যাব, যেই দর্শনের মাধ্যমে আমার সমাজ, আমার দেশ, আমার বিশ্ববাসী সবাই আমরা অত্যন্ত সুখে থাকবো, আনন্দে থাকবো। আমি আমার মাইক্রোফোন অঞ্জনবাবুর কাছে নিয়ে যাচ্ছি আরেকটু বিস্তারিত আলোচনা করার জন্য। ধন্যবাদ। এই যে উনি এখন বললেন সমাজকে কি করে তৈরি করা হয়, সমাজকে তৈরি করতে হলে ঘর থেকে তৈরি করতে হবে, যেটা আমি প্রথমেই বলেছি। আজকে এখনকার বাচ্চারা, আগের বাচ্চারা, প্রত্যেক মাঝে আপনি দেখুন, আমরা যখন স্কুলে পড়তাম, স্কুল থেকে এসেই খেলাতে চলে যেতাম, গাছে চড়তাম, নদীতে সাঁতার কেটেছি, পুকুরে সাঁতার কেটেছি। এখন মা বাবারা না খেলতে দিচ্ছে, জলে নামলে ডুবে যাবে, গাছে উঠলে গাছ থেকে পড়ে যাবে, আগে থেকে একটা ভীতি ঢুকিয়ে দিচ্ছে, তাকে আবদ্ধ করে রেখে দিচ্ছে। সেই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এবং ওরা কোথায় আবদ্ধ হচ্ছে? মোবাইলে আকৃষ্ট হয়ে যাচ্ছে, অ্যাডিকশান টু মোবাইল। যে মা বাবারাও চাইছে যে ঠিক আছে আমাদেরও সময় নেই, পেয়ে নেই, ওরা এইটা নিয়ে শান্তি, তাই খাওয়াচ্ছে তখন মোবাইল, কাঁদছে তখন মোবাইল। আরে বাচ্চারা কাঁদবে, কাঁদাটা ভালো, কিন্তু মোবাইল দিয়ে ওকে শান্ত করছে। এই যে উচ্ছৃঙ্খলতা, সেটা শুরু হচ্ছে ঘর থেকে। প্রথম আমাদের এগুলো থেকে যদি যত এডিকশান হচ্ছে, সব যদি আমরা ভালো করতে চাই, আমার ঘরকে আগে তৈরি করতে হবে। বাচ্চারা কাঁদছে, কাঁদুক, তাদেরকে আমরা মোবাইল দেব না। তারপরে সেকেন্ড হচ্ছে বাচ্চার উপরে ইম্পোজ করা,
তোর এইটা পড়তে হবে, আপনি মিস্টার দাসবাবু যেটা বললেন যে এইটা পড়তে হবে, এইটাই পড়তে হবে, এইটা দিয়ে বাচ্চারা ফ্রাস্ট্রেশনে আসে। ওরা যদি সেইটা না করতে পারে তখন ফ্রাস্ট্রেশনে যায়, তখন কিন্তু ওরা ডাইভার্ট হয়ে যায়। তখন এই নয় যে সে ওই লাইনটা পেল না বলে ইয়ে হয়, মানে সে ইয়ে হয়নি, ওই লাইনটা দেওয়াতে সে ডাইভার্ট হয়েছে। ওই লাইনটাতে অনেক ভালো ভালো স্টুডেন্ট আমরা দেখেছি ভর্তি হওয়ার পরে ফিরে চলে এসছে, গিয়ে নেশা করছে, পারছে না। কেন? ওয়াজ নট ইন্টারেস্টেড, সে ইন্টারেস্ট ছিল না ওই সাবজেক্টে, তাকে জোর করে দেওয়া হচ্ছে। এইগুলো ডিপ্রেশনে চলে যায়। তার আরেকটা কারণ হচ্ছে মা বাবা কয়টা বাচ্চাকে দিচ্ছে, তাই মা বাবা কতটা সময় বাচ্চাকে দিচ্ছে, অফিসে যায় আসছে, তারপর তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, বাচ্চা টাইম দিচ্ছে না। তো বাচ্চা কোথায় সেই স্নেহটা পাবে, কোথায় সেই শিক্ষাটা পাবে? ওরা সাধারণ ডিপ্রেশন অটোমেটিক আসবে। আপনি নিজে করে চিন্তা করুন, যদি আপনাকে কেউ কোনো লোক কথা না বলে, এই বয়সেও যদি একটা লোককে আপনি চিনেন, কথা বলো না, সাধারণত আপনার মানে একটা এফেক্ট হবে, আরে এই লোকটা কথা বলো না, এবং সেটা নিয়ে আপনি চিন্তা হবে, কিছুক্ষণ ভাবেন কেন বললো না। সেই জিনিসটা বাচ্চাটারও হচ্ছে। যেরকম মা বাবা আমাদের সাথে টাইমই দেয় না, মা বাবা আসে, ওরা পার্টি নিয়ে বসে গেছে, পার্টি যাচ্ছে, বা ঘরেই ঝগড়াঝাটি করছে, ছেলে মেয়ে ওরা যাদের দিকে আছে। তো আমাদের সমাজ ব্যবস্থা প্রথম ব্রেক করতে হবে নিজের বাড়িতে, তারপর আমি সোসাইটিকে দেখব। আমার নিজের বাড়ি যদি আমি ঠিক করতে না পারি, সোসাইটি দেখে আমার হবে না, সোসাইটি দেখে আমার পারবো না। বড় আদেশ অনেকেই দিতে পারে, কিন্তু আগে আমার নিজের ঘর দেখো। এখনকার দিনে যে বাচ্চারা রয়েছে, ওরা কিন্তু বড়দের সাথে কি করে ব্যবহার করবে সেটাও কিন্তু এখন ওদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, শেখাচ্ছেন হচ্ছে না। ওরা বড়দের সাথে কি করে কথা বলা দরকার, এই যে সৌজন্যতা বোধ, সেটা কিন্তু এখনকার দিনের বাচ্চাদের মধ্যে একদম নেই বলেই চলে। পজিটিভ, মানে আপনি যেমন কারেক্ট কথা বলছেন, মানে বাড়ির বড়রা যে কথা বলছে ঘুরিয়ে উত্তর দিয়েছে, স্ট্রেট ফরওয়ার্ড। আগে আমরা ভয় পেতাম মা বাবা চোখের দিকে তাকে কথা বলতে, কিন্তু এখনকার দিনের বাচ্চারা এতটাই মডার্ন যে সে মুখের ওপর তর্ক করছে। কেন করবে? এবং মা বাবা সেটাকে সাপোর্ট করছে। কেন হচ্ছে এটা? আজকে আমরা যখন ছোট ছিলাম, মা বাবা বন্ধু বান্ধব যখন বসে গল্প করতো, আমরা সেখানে যেতে পারতাম, আমাদের নো এন্ট্রি। একদম। আর এখন মা বাবা বন্ধু বান্ধব বাচ্চা সব নিয়ে একসাথে গল্প হচ্ছে, সেখানে নানান কথা আসছে, সে সেটা অ্যাডাপ্ট করে নিচ্ছে। সে জানে, আর বুদ্ধি নেই যে আমি কোনটা করবো কোনটা করবো না। তো আমরা নিজেরাই ওদেরকে, আসল কথা এখনকার দিনে অভিভাবকরা ভুলেই গেছে যে বাচ্চাদের সামনে কি করে ব্যবহার করতে হয়, বাচ্চাকে করে এডুকেট করতে হয়। এখন বাচ্চাকে যদি আপনি এডুকেট না করেন, বাচ্চাদের পরে কি হয়, ওরা পরে সেই অ্যাফেকশনটা খুঁজে বেড়ায়, পায় না, তখন ওদের নানান ধরনের ফ্রাস্ট্রেশন আসে, কেউ এডিকশানে যায়, কেউ নানান মানে অন্য কাজে জড়িয়ে পড়ে। তো তার জন্য এইটা মা বাবার প্রধান কর্তব্য, তারপর হচ্ছে সমাজের কর্তব্য, আমার আশেপাশের, যে আমি আগে বলছিলাম যে অ্যাকোয়ার্ড, আমরা যেটা অ্যাকোয়ার্ড করি সেটা সমাজের মাঝে আসে, সমাজ তখন দেবে। আর তার জন্য যে এখন অ্যাডিকশান যেটা হচ্ছে, নানান ধরনের অ্যাডিকশান, তার জন্য হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রচণ্ড স্ট্রিক্ট রুল হবে, কারণ তার সোর্স নিশ্চয় করতে হবে। আর শিক্ষা, প্রপার শিক্ষা ছেলে মেয়েদেরকে দিতে হবে। তা বলে এই নয় যে আমি ডিগ্রি নিয়ে আসলাম, তা নয়, তাকে টেকনিক্যাল এডুকেশন দাও। আজকাল নিড ইস এডুকেশন দাও, যেটা নিড, আমার কি নিড এখানে। এই বিষয়ে আমিও আরেকটা কথা বলতে চাই, আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা সত্যি এটাকে পাল্টানো দরকার। যেমন আমরা কোনো একটা মোটর সম্বন্ধে বা পাম্প বা একটা মোটর সম্বন্ধে আমরা বইয়েই পড়ি, ততদিন না পর্যন্ত আমি কলেজ পাশ করে চাকরি পাচ্ছি বা অন্য জায়গায় গিয়ে ট্রেনিং করছি, তার আগে পর্যন্ত কিন্তু আমরা এটা ধরে দেখি না, আমরা শুধু পড়েই যাই। তাতে কি হয়, একটা একদম অন্ধকারে থাকি, এটা বিরাট ব্যাপার। তার জন্য একদম ক্লাস 5 থেকে আমার ইচ্ছা যে এইরকম যদি হতো আমাদের দেশে, ক্লাস 5 থেকে
কোনো একটা মানে টেকনিক্যাল কিছু যখন ডিসকাশন এটা প্র্যাকটিক্যালি দেখানো, এটা বিরাট ব্যাপার। এটার পরিবর্তন যদি আসতো আমাদের ভারতবর্ষে, আমরা অনেক লাভবান হতাম। এইটা খুব দরকার যে আপনি যেটা থিওরি করছি সেটা প্র্যাকটিক্যালটা আমি ইমিডিয়েট করব। এটা হয় না। এটা হয় না, কারণ এটা সব জায়গা থেকে আলোচনার এক। মধ্যে আরেকটা জিনিস আমার মনে পড়ে গেল। বেড়ে উঠছি যখন, শৈশব থেকে যৌবনের দিকে, কৈশোর পার হয়ে যৌবনের দিকে যাচ্ছি, সময়টা 70 সাল, 1970। এই সময়, কারণ আমার বেড়ে ওঠার কলকাতায়, জন্মসূত্রে সেখানকার মানুষ, তো এটা মেট্রো সিটি, বড় শহর, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আমরা দেখতাম। তখন দেখতাম হিপ্পি জানা, হিপ্পি বলে কিছু ইউরোপিয়ান বা আমেরিকান, আর্জেন্টিনা থেকে, লাতিন আমেরিকা থেকে বহু মানুষ জিন্সে আসতো, গিটার ফিটার নিয়ে, বড় বড় চুল রাখতো, স্টাইলিশ চেহারা, বড় সুপুরুষের মতো চেহারা, ডেয়ার ডেভিল মানসিকতা। আমি এই কথাগুলি বলছি, এটা আমার দেখা। এই সময় আমরা বেড়ে উঠছি। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, চেতনা, মানদণ্ড কোন জায়গাতে কোন জায়গায় উঠছে। ওই হিপ্পিরা তখন কোন দেশ ছেড়ে তারা, বা মা বাবাকে ছেড়ে আমাদের মতো তৃতীয় বিশ্ব, তখন ওরা বলেন, ওই তৃতীয় বিশ্বের কোনো দেশে এসে ঘুরতে চলে এসছেন, মাসের পর মাস তারা এখানে থাকতেন। আমরা দেখেছি বেশ কিছু বাজে নেশার সঙ্গে তারা জড়িত থাকতেন। এবং এটা নিয়ে আমাদের ছায়াছবির জগতে, বিশেষ করে হিন্দি ছায়াছবির জগতে, ঈশ্বরের নাম দিয়ে একটা সুন্দর ফিল্ম করেছিলেন, হরে কৃষ্ণ হরে রাম। এই বইটাতে দেখিয়েছে, কিছু চিত্রপট ছিল শিক্ষণীয়। আমার মনে হচ্ছে যে সেই জায়গাতে ওরা যে ছিল, তখন তারা তাদের লাইফটা একদম চূড়ান্ত উন্নয়নের লেভেলে তারা ছিল, উন্নত সমাজ ব্যবস্থা ছিল। এবং সেখানেও হয়তো বা আজকে যেটা আমরা এখানে দেখছি, চাপিয়ে দেওয়ার জায়গাটা তাদের সেরকম ছিল। আমরা কাক বা পাখি না যে ওড়ানো শেখানোর জন্য ঠুকরে ওই তাদের বাসা থেকে, কাকের বাসার থেকে কাকের বাচ্চাকে ফেলে দেওয়া, বা অন্য কোনো পাখির বাসার থেকে তার বাচ্চাকে সে ফেলে দিল, ওর পড়ে যাচ্ছে, আবার উঠছে। যেদিন সে নিজে খাওয়ার নিতে পারছে, যেটা পশুরা করে, সেদিন থেকে সে ব্যক্তিগত জীবন তার সে চালানোর দায়িত্ব নিয়ে নিছে। এই অবস্থাটা ইউরোপের বা আমেরিকার, লাতিন আমেরিকা, বিভিন্ন জায়গায় উন্নত দেশ বলে যারা গর্ব করতো তাদের মধ্যে ছিল। তারা 18 বছরটা হলেই তারা তাদেরকে ছেড়ে দেওয়া হতো। এবং সেই অবস্থায় তারা দেখা গেছে বিভিন্ন দেশের নাগরিকরা, তৃতীয় বিশ্ব বলুন, দ্বিতীয় বিশ্ব বলুন, এই সমস্ত জায়গায় তারা বেড়াতে আসতো, ঘুরতে আসতো, লাইফ এনজয় করার জন্য। আজকে আমাদের অবস্থাটাও সেই জায়গায় গেছে, কারণ ওদের বাঁধন, পরিবারের বাঁধন তখন ভেঙে চুরমার। শুধু রোজগার, শুধু অর্থ, শুধু ডেভেলপমেন্ট। কি ডেভেলপমেন্ট? ডেভেলপমেন্ট হচ্ছে আর্থিক অর্থে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট। এই ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করতে গিয়ে মা বাবারা, তাদেরও তো, যে জন্মেছে, ঝিপিটার সঙ্গে আমার পরিচয় হয়েছে বা দেখেছি, তারও তো মা বাবা আছে। তারা সেই জায়গাতে কেয়ারফুল ছিলেন না। একটা বিরাট অংশ ইউরোপের সভ্যতার নষ্ট হয়ে গেছে কিন্তু এইভাবে। আজকে যদি আমরা যত্ন না নেই, এই বৃহত্তর ভারতবর্ষের যুব সমাজ, যেটা বারবার বলছি 68%, মানে লোভনীয় অংশ সারা বিশ্বের কাছে এই মুহূর্তে যুব সমাজ ভারতবর্ষের, যেটা সম্পদ, অ্যাসেট, এই অ্যাসেটটাকে যদি আমরা সংরক্ষণ না করতে পারি, যত্নে না সামলাতে পারি, তাহলে কিন্তু আগামী ভবিষ্যৎ আমরাও কিন্তু কোনো দেশের হরে রাম হরে কৃষ্ণের মতো ফিল্ম হয়ে যাব। আমি এই জন্য বলছি, দর্শক বন্ধুরা চিন্তা করুন, আমার বয়সী যারা রয়েছেন অভিভাবকরা, তারা নিশ্চয়ই আমার কথাগুলির মিনিং বুঝতে পারছেন, কি বলতে চাইছি। যারা বুঝছেন না তাদেরকে পরিষ্কার করে বলছি,
আজকে যদি তুমি যা যত্ন নেবে সেটা যদি তোমার প্রগতির জন্য হয়ে থাকে তাহলে তোমার উত্তরসূরিরা তার রেজাল্ট পাবে। যদি আগে আমরা এমন কোনো ভুল করি যা শুধু ব্যক্তি স্বার্থের জন্যই, আজকের জন্য আমার প্রয়োজন, এখন তো সমাজ ব্যবস্থা এই জায়গায় চলে গেছে গিভ অ্যান্ড টেক। আগে আদর্শবান মানসিকতা ছিল, একজনের ব্যথায় ব্যথিত হতে, এখনো আছে, কিছু কিছু পাওয়া যায় এখনো। বহু মানুষকে দেখি যারা জীবন্ত দশায় এবং মৃত্যুর পরে আজও তারা জীবিত, সেই সমস্ত মানুষের মনের মানুষেরা। তাই দেশের জন্য আমাদের দেশটা সম্পূর্ণ একটা অন্য ধাতু দিয়ে তৈরি, যে ঈর্ষা করছে সারা বিশ্ব, সেই ঈর্ষান্বিত বিশ্বের থেকে আমাদের এই যুব সমাজকে বাঁচিয়ে রাখার জন্য একান্তভাবে প্রয়োজন 18 না 28 পর্যন্ত, আরো 10 বছর বাড়িয়ে নিলাম, 28 পর্যন্ত কম করে অভিভাবকরা সন্তানদের সঙ্গে বন্ধুর মতো থাকুন। যদি বন্ধুর মতো থাকেন, তার ভালো লাগা তার ভালো না লাগা যদি উপলব্ধি না করতে পারেন, কোন তলানি আমরা তলিয়ে যাব চিন্তা করা যায় না। আমার মনে হয় পজিটিভ বার্তা থেকে কোনো নেগেটিভ কথা বলতে চাই না। তার জন্য বলবো যে এই পজিটিভিটিটাকে নেওয়ার চেষ্টা করুন। আপনার ছেলে যতই বড় হোক বা আপনার মেয়ে যতই বড় হোক, সে আপনারই সন্তান, সেই মানসিকতায় তাকে গড়ে তুলুন। এবং সেও যখন বিবাহ সূত্রের পরে তার সন্তানাদি হবে, তারাও সেই শিক্ষাটা পাবে যা আজকে আপনি করছেন, তারাও সেটা প্রতিপালন করবে। আবার অঞ্জনবাবুর কাছে যাচ্ছি এবং অঞ্জনবাবু পরে সংক্ষিপ্ত বিশ্লেষণের মাধ্যমে শেষ করে দেবো। এই আমাদের যদি সমাজকে ঠিক করতে হয়, আমাদের যে কালচার, আমাদের অতীতের সংস্কৃতি, সেইটাকে ধরে রাখতে হবে। আজকে পৃথিবীর সমস্ত কান্ট্রি ভারতের সংস্কৃতিকে নিয়ে যাচ্ছে, কারণ ভারতের সংস্কৃতি হচ্ছে এমন একটা জিনিস যেখানে সবার সাথে সবার আত্মীয়তার বন্ধন, সেই বন্ধনটাকে রাখতে হবে এবং সেই বন্ধনে পড়িয়ে সংস্কৃতির উপর দাঁড়িয়ে আমাদের যুব সমাজকে তৈরি করতে হবে। এটাই আমার শেষ বক্তব্য। আমরা বিদায় নেওয়ার আগে শুধু আরেকবারের জন্য বলবো পজিটিভ বার্তা থেকে, প্রতি শনিবার বিকেল 5টা থেকে 6টা আমরা এই অনুষ্ঠানটা করি, সুস্থ ও উন্নত সমাজ গঠনে নাগরিক প্রয়াস। এটা ভাববেন না যারা টিভির পর্দার এপাশে আলোচনা করছেন তারাই একমাত্র বুঝছেন বা তারাই একমাত্র বোঝেন। আপনারা যারা ঘরে বসে রয়েছেন, দেখছেন, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের চিন্তা ভাবনা, সেটাও প্রকাশ পাবে আমাদের এই পজিটিভ বার্তার চ্যানেলে। আমরা বারবার বলতে চাইছি, সবাই মিলে আমরা একটা সুন্দর জায়গা তৈরি করি, যেই জায়গার মাধ্যমে যেখানে ডিসিপ্লিন থাকবে, যেখানে ডেমোক্রেসি থাকবে, ডেমোক্রেসি বলতে বলবার সুযোগ পাবেন, যেখানে দর্শন থাকবে, যেই দর্শনটাকে সারা বিশ্ব মানে ভারতের দর্শন, যেখানে সুন্দরভাবে ডেকোরেটিভলি আমরা আমাদের পরিবারের সন্তানদের বা আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর আরেকটা যেটা অত্যন্ত না বললেই নয়, ডিসিপ্লিন, যেই কথাটা এটাও দিয়ে হবে, এবং ডিভাইন রূপ, আমরা ঈশ্বরের কাছে ঈশ্বরজাত সন্তান, কোথা থেকে এলাম, সেই জায়গাগুলিকে আমরা যদি দর্শনের মধ্যে নিতে পারি, আমাদের আলোচনার স্রোতে নিয়ে একটা নির্যাস তৈরি করতে পারি, আরো বাড়ে আলোচনা। আমরা ক্ষণিক আলোচনা করলাম, এরকম প্রত্যেকটা শনিবার আমরা আলোচনা করতে করতে মেন জায়গায় যাওয়ার চেষ্টা করছি। কি করতে হবে, কি মেসেজ, শুধু মেসেজ দিলে হবে না, এটা পরিকাঠামো তৈরি করতে হবে, যেখানে সরকার থাকবে, যেখানে সমস্ত সামাজিক সংস্থা থাকবে। সামাজিক সংস্থা, এক একটা সামাজিক সংস্থার মাধ্যমে বেশ কিছু পরিবার থাকে, পাড়া থাকে, তাদেরকে সামগ্রিকভাবে একত্রিত করে এই চেতনাদীপ্ত জায়গাগুলিকে আমরা যদি তুলে ধরতে পারি, তাহলে সত্যি আমরা যে বিশ্ব আমাদের ইয়েরা দেখেছিলেন মুনি ঋষিরা, যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এটা সুবর্ণ সুযোগ।
এই সময় আমাদের 68% যুবক, যুব প্রেরণা, যুব কর্মশক্তি এটা রয়েছে, এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। একদম সকলকে আমাদের অসংখ্য ধন্যবাদ। এই পর্বগুলোর আমাদের মূল কাজ কিন্তু সমাজে একটা বার্তা পৌঁছানো, একটা ইতিবাচক বার্তা পৌঁছানো, এবং ক্যামেরার পারে যারা রয়েছেন তাদের কাজ হলো এই সুস্থ নাগরিক গড়ে তোলার প্রয়াস করার জন্য। তারাই কিন্তু একমাত্র পারবে, আমরা শুধু বার্তাটা পৌঁছবো। এবং আমাদের মূল কাজ এই পজিটিভ বার্তা, আমরা সবসময় সর্বদা কিন্তু আমরা ইতিবাচক বার্তা পৌঁছই। এবং মূল কাজ কিন্তু নাগরিকের। সুস্থ উন্নত সমাজ তখন গঠিত হবে যখন নাগরিকরা সুস্থ মস্তিষ্কের হবে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই, এবং আমরা কিন্তু পরবর্তী পর্যায়গুলোতে কিন্তু আমরা আরো আলোচনা করব, এবং আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমাদের মাঝে উপস্থিত থাকবেন, এবং আগের পর্বগুলোতেও কিন্তু আপনারা শুনেছেন তাদের মতামত, ব্যক্তিগত মতামত, এবং সেই অনুষ্ঠান দেখতে কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। এবং আপনাদের আবারও বলছি অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ওপারের দর্শক বৃন্দরা রয়েছেন, আপনারা না থাকলে কিন্তু আমাদের এই পজিটিভ বাড়ার পথ চলা এত দূর অবধি আমরা যেতে পারতাম না। আপনাদের আবার অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের যে অতিথিরা রয়েছেন আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্যস্ত সময় থেকে কিছুটা সময় আমাদের এই পজিটিভ বার্তাকে দেওয়ার জন্য, এবং নাগরিকদের মধ্যে কি করে সুস্থভাবে বাঁধা যায় সেটার প্রয়াস করার জন্য। এবং নাগরিক কিন্তু তখনই সুস্থ হবে যখন তার মন মানসিকতা, তার শিল্পসত্তা, তার শিক্ষাগত যোগ্যতা সবকিছু দরকার। একটা সুস্থ নাগরিকের জন্য সবকিছু দরকার। যেমন আপনি বললেন স্বাস্থ্যর ব্যাপারে, ম্যাডাম যে ছিলেন উনি বললেন মনের ব্যাপারে, এবং আপনি যে বললেন যে শিল্পসত্তাটাকে কি করে আরো বাড়ানো যায়। সবই দরকার আমাদের সুস্থ নাগরিকের জন্য, সবকিছুই মূল্যবান আমাদের জন্য। শুধু যে মনটা ভালো রাখলাম তাতেও হবে না, শুধু শরীরটা ভালো রাখলাম তাতেও হবে না, শুধু গান বাজনা করলাম তাতেও হবে না। আমাদের জীবনে চলতে গেলে সবসময় সর্বদা সবকিছুরই দরকার পড়ে, এবং আমরা মনুষ্য জাতি, আমাদের সবকিছুরই প্রয়োজন, আমাদের চাহিদা বেশি। তো আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী সমস্ত অনুষ্ঠানের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ টিভি চ্যানেলগুলোতে। ধন্যবাদ আপনাদের।